নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। মাঠ ছাড়া আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ, তবু দলটিকে নির্বাচনের ময়দানে পেতে চায় কোনো প্রতিপক্ষ, কোনো রাজনৈতিক দল। বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বিশেষ করে সমন্বয়কদের সাথে, শিক্ষার্থীদের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে সরকারের, এরকমও কেউ কিছু বলছেন। জুলাইয়ের মিত্রদের মধ্যেও এখন নানা রকম ভাগ। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম। জনাব রাকিবুল ইসলাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। এদিকে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা ফাতেমা, আপনিও আমাদের সময় দিয়েছেন, আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। আপনার ব্যস্ত সময় থেকে আপনি আমাদের জন্য এসেছেন, এই জন্য আমরা এবং আমাদের দর্শক পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। কিন্তু আমরা প্রথমে রাকিবুল ইসলাম আপনার কাছে যেতে চাই। রাকিব, আমি আগেই বলে রাখি যে আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে আমাদের মধ্যে এক ধরনের আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান। রাকিব, সেই জন্য আমার প্রশ্নকে আপনি নিশ্চয় আলাদা করে দেখবেন না, ডোন্ট কিল মি আর কি, প্রশ্নই তো। সুতরাং বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে যে তাই আপনাকে নিয়ে একটু জিজ্ঞেস করতেই পারি যে আপনি বিবাহিত, ফেসবুকে এমন প্রচারণার প্রতিবাদে আপনি জিডি করেছেন। এই জিডি করার কারণ কি? ব্যক্তিগত কোনো কারণ নাকি সংগঠনের কারণে? আমরা যতদূর জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2006-07 শিক্ষাবর্ষের ছাত্র আপনি। বছর মিস না করলে আপনার নিয়মিত ডিগ্রি অর্জন, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন অনেক আগে শেষ হওয়ার কথা। এখন আপনার ছাত্রত্ব রক্ষা কি শুধুমাত্র নেতৃত্ব রক্ষার কারণে? কেউ কেউ বলছেন যে আমরা এতদিন আন্দোলন করেছি, এখন আওয়ামী লীগ সরকার গেছে, এখন আপনারা যারা নেতৃত্বে আছেন তারা নেতৃত্বটা এনজয় করতে চান। নেতৃত্বটা কতটা এনজয় করছেন জনাব রাকিবুল ইসলাম? ধন্যবাদ। প্রথমে আমি আমার সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি যে জিডির বিষয়টি এসেছে, বিবাহিত বিষয়টি। এটি হলো হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ রয়েছে, ফার্স্ট সোশ্যাল মিডিয়া গ্রুপ, সেখানে এবং আরেকটি সম্ভবত আওয়ামী লীগ মনা এবং হয়তো বা অপর সমর্থন মনা, সেখানে হঠাৎ করেই আমাদের দৃষ্টিগোচর হয় যে আমার নাকি সন্তান রয়েছে, আমি বিবাহিত, তাও একটি সন্তান নয়, 3 না 4টি সন্তান, এরকম একটা বিষয় সামনে আসলো। তো আসার পর আমি স্বাভাবিকভাবে, এখন তো আমরা স্বাভাবিকভাবে এখানে আইনের আশ্রয় নেওয়ার কোনো উপায় নেই, তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং তাদেরকে যাচাই করতে বলেছি যে এই ধরনের মিথ্যা নিউজ যেন প্রচার করা না হয়। আর আমরা তো এখানে স্বাভাবিকভাবে যারা মডারেটর রয়েছে, অ্যাডমিন রয়েছে, তাদেরকে আমরা কোনো কিছু বলতে পারি না। আমরা খুবই নমনীয় এবং ভদ্রতার সহিত ক্যাম্পাসগুলোতে রাজনীতি করে যাচ্ছি। আমি ছাত্র সভাপতি, কিন্তু আমি একজন কর্মীর মতো করে, একজন জেনারেল স্টুডেন্টের যে ধরনের অধিকার, সেই ধরনের বাস্তবতাই আমি জীবনযাপন করে থাকি। সেজন্য আমি আইনের আশ্রয় নিয়েছি। দ্বিতীয়ত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6-7 সেশনের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তখন আমরা যখন 111-এ যখন আসার সুযোগ হয়, তারপর থেকে আমাদের ছাত্রলীগের, বিশেষ করে ফজলুল হক মুসলিমের স্টুডেন্ট ছিলাম। তো তৎকালীন সময় 111-এ ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের সাথে একটি বড় ধরনের সংঘর্ষ হয়। 111-এ ছাত্রলীগ হল দখল করে নেয়। তো দখল করার সময় ছাত্রদলের উপর করে হামলা চালায়। আমরা হল থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়। অথবা কার্জন হলে আমাদের, আমি না শুধু, আমাদের ফজলুল হক মুসলিম হলে আমরা যারা ছিলাম অধিকাংশের আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নিষিদ্ধ করে দেওয়া হয় আর কি। তো সেই বাস্তবতায় আমার প্রায় 2 ইয়ার ওই সময় আমি ক্যাম্পাসে যেতে পারতাম না। আমার অপর যারা বন্ধু বান্ধব যারা রয়েছে কিংবা সিনিয়র যারা ছিল এবং ইমিডিয়েট জুনিয়র যারা ছিল, তাদের অনেকেই শিক্ষা জীবন শেষ করতে পারেন। আমি তারপরও 2009 সালের পর থেকে বিশেষ করে অনেক কৌশল করে এখানে আমাদের সাদা দলের যে শিক্ষক ছিল তৎকালীন সময় উবায়েদ স্যার শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হতে পেরেছিলাম। মামুন স্যার শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পেরেছিলাম। তারা সর্বাত্মক সহযোগিতা করেছে, সেজন্য আমি অনার্স সার্টিফিকেট পেয়েছি, আমি শিক্ষা জীবন শেষ করতে পেরেছি। কিন্তু আমার যারা সহযোদ্ধা বন্ধু ছিল, ফজলুল হক মুসলিমের তাদের আবাসন ছিল, তাদের অনেকেই তারা পড়াশোনা জীবন, শিক্ষা জীবন শেষ করতে পারে শুধুমাত্র ছাত্রলীগের। তো পেছনের গল্পটা হলো এটা। পরবর্তীতে আমরা আবারও যখন আওয়ামী লীগ আসলো, তখন 14 সালের পরে আমি আবারও মাস্টার্সের জন্য ট্রাই করলাম 15 সালে। তখন যেহেতু তারা অবৈধ নির্বাচন করে ফেললো এবং আমরা একটি আন্দোলনে গিয়েছি, সেই আন্দোলনে আমরা সফলতা মনে করি। অথবা ক্যাম্পাসে বারবার আমাদের উপর হামলা করা হয়েছে। আমি মাস্টার্স আমাকে কমপ্লিট করতে দেওয়া হয়নি। আমি 2 টাইম আমি কোনো মতে ভর্তি হয়ে, এবং আপনি হয়তো জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে
পড়াশোনা করা ছাড়া হুম, কারো পাশ করার কোনো নজির নেই, এবং ফোর্থ ইয়ারে প্রায় স্টিল নাও 40% স্টুডেন্ট ফেল করে, মানে স্বাভাবিক ভাবে যারা পড়াশোনা করে তাদেরকেও, অর্থাৎ আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান এবং ম্যাথমেটিক্স এই প্রবলেমটা রয়েছে। তো তারপরও আল্লাহর রহমতে আমি সর্বোচ্চ ভাবে পলিটিক্স করার পরও, রাজনীতিতে সময় দেওয়ার পরও আমি শিক্ষা জীবন শেষ করতে পেরেছি। এটি হলো আমাদের সেই আন্দোলন সংগ্রাম এবং আমাদের শিক্ষা জীবন। জীবনের রাকিব, সোনালী দিনগুলো রাকিব আপনার শুধুমাত্র শিক্ষা জীবন, আন্দোলন রাকিব কাটিয়েছি, রাকিব সেজন্য আমাদের শিক্ষা জীবনে রাকিব আপনার এই শিক্ষা ধরনের জীবন কবে শেষ একটি হয়েছে? প্রবলেম হয়েছে। রাকিব আপনার শিক্ষা জীবন কবে শেষ হয়েছে? জি, পরবর্তীতে 14 সালে যখন শেষ হওয়ার পরে যখন অনার্স রেজাল্ট দিল, তারপর মাস্টার্স জীবন আমি 2 বার ভর্তি হয়েছি, আমাকে করতে দেওয়া হয়নি। অতঃপর ওকে। 2018 সালে যখন ডাকসু নির্বাচনের বাস্তবতা, অবৈধ ইলেকশনের পর ডাকসু নির্বাচন হুম, বাস্তবতায়, তখন আমি ফিজিক্স আমাকে আর সুযোগ দেয়নি, হুম, কারণ আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে নিয়ম রয়েছে হুম, যে আপনি 2 থেকে 3 বছরের মধ্যে না করলে আপনাকে এলাও করবে না। হুম, পরবর্তীতে আমার খুবই খুবই কষ্ট আমার জীবনের, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবো না। এটি আমি যখন ভাবি, আমার সত্যি খুবই, আমি আমার মানে আমি আমার মানে মনকে বোঝাতে পারি না। রাইট। পরবর্তীতে গভর্নেন্স স্টাডিজ আমি ভর্তি হয়েছি, এবং সেখানে ফার্স্ট সেমিস্টারে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হলাম। অতঃপর বারবারই আমাদের উপর হামলা মামলা, এবং আচ্ছা, ক্যাম্পাসে আমার কাটাবনের বাসার সামনে থেকে আমাকে ধরে নিয়ে গেল। খুব ভালো লাগলো পরবর্তীতে শুনে। এটাও আমাকে কন্টিনিউ করতে দেওয়া হয়নি, রাকিব, ছাত্রলীগ আমাকে রাকিব, দেয়নি। রাকিব এটা এই খুব, হলো আমার শিক্ষার বাস্তবতা। রাকিব এটা শুনে খুবই মানে আপনার আপনার যে আপনি খুব অল্প সময় অল্প কথায় আপনার কাহিনী আপনি বলেছেন। তো একটি যে অভিযোগ যে আছে যে এই 17 বছর হিস্সা আদায়ের জন্য, যেটা আমি বলছিলাম, আমি খুব খুশি হয়ে কথাটি বলছি রাকিব, তা না, কিন্তু বয়স্করা যারা আপনাদের মতো সিনিয়ররা আছেন তারা ছাত্র পদবি ছাড়তে চাইছেন না। 260 জন সদস্যের বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতাদের অধিকাংশের বয়সী 30 বছরের বেশি। নিয়মিত শিক্ষার্থীদের পেছনে রেখে আপনারা কত বয়স অবধি আসলে নেতৃত্বে থাকতে চান? ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের এই কেন্দ্রীয় সংসদীয় কমিটি মেয়াদী হয়েছে হুম, 7 কি 8 মাসের মতো হয়েছে। হুম, তো তৎকালীন সময় একটা বাস্তবতা ছিল, কিন্তু যেহেতু জুলাই আগস্টে একটা বাস্তবতা তৈরি হয়েছে, হুম, আমরা সে বিষয়ে অবগত রয়েছি, হুম, আমাদের হাইকমান্ড অবগত রয়েছে। ওকে, আমরা সেজন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, হুম, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যেগুলোতে আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে আমাদেরকে প্রবেশই করতে দেওয়া হয়নি, হুম, সেখানে আমরা একদম নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ কেন্দ্রীয় সংসদ নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে আচ্ছা। আমরা বিদায় নেবো, এবং খুব দ্রুততম সময়ে এই কাজগুলো ইনশাআল্লাহ সম্পূর্ণ করব। আপ- এটি এমন নয়, এটা দ্রুততম সংগঠনের সময় মানে এটি এমন নয়। দ্রুততম সময় তো নানা ধরনের দ্রুততম সময় আছে, মানে 4 বছর 5 বছর অনেক সময় দ্রুততম না সময়, মানে না ওরকম না। না না না, আমাদের সংগঠনের দ্রুততম সময় এটি বোঝায় না খালি যে আমাদের কি বোঝায় দ্রুততম আসলে? সময়, আমাদের সময় মেয়াদ থেকে 2 বছর, কিন্তু আমরা 2 বছর না, আমরা টার্গেট নিচ্ছি যে হ্যাঁ, আমরা খুব হয়তো বা 3 মাসের মধ্যে আমরা আমাদের যে হুম, কলেজ কমিটিগুলো, সেই কমিটি সম্পন্ন করতে পারবো। অতঃপর অপর কিছু কমিটি সম্পন্ন করে আমরা নিয়মিত স্টুডেন্টদের হাতে হুম, দিয়ে বিদায় নিতে পারবো। এটি একটা সাংগঠনিক প্রক্রিয়া, এবং সেই বাস্তবতা আমরা বুঝি, সেই হুম, বাস্তবতার আলোকে ওকে, আমরা আমাদের সাংগঠনিক কর্মপন্থা আহ, স্থির করেছি, ঠিক করেছি। ওকে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি একটু উমামা ফাতেমা আপনার কাছে যেতে চাই। উমামা ফাতেমা, আমরা দেখেছি যে আপনি সরকারের খুব আহ, সমালোচনাই করে থাকেন বা করেছেন। মানে সরকারের বয়স মাত্র 100 দিনের মধ্যে, সেইখানে সরকার, আপনি জানেন যে সরকারের কতগুলি অনেক বাস্তবতা রয়েছে। এই সরকারকে আসলে একটা পুলিশের আস্থা থেকে শুরু করে সাধারণ জনগণের আস্থা, একটা স্মুথ ট্রানজিশন, অনেক কিছু করা হয়েছে। এই সরকার অনেকভাবে অনেক কিছু চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনারা যারা জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনাকে হটানোর জন্য, যেটি বারবার আপনারা দুজন ছাত্র আপনাদের কথায় যেগুলি ছাত্রলীগের কথা যেটির মধ্যে আসবে সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য, আপনারা কি একটু আর্লি সমালোচনা শুরু করলেন উমামা ফাতেমা? আপনি বলছিলেন যে এই সরকার কি করছে, আমি আপনাকে শুনছিলাম, আপনি বলছিলেন কি করছে, কোনো লক্ষণীয় কোনো কিছুই তো আমরা দেখছি না। আহ, আবার আপনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত বাজারে জিনিসপত্রের দাম না কমবে ততক্ষণ না পর্যন্ত সরকারকে আপনি কোনো নম্বর দিতে চান না। আপনি কি একটু হার্শ এই সরকারের প্রতি, উমামা ফাতেমা? ধন্যবাদ আপনাকে আমাকে আপনার প্রোগ্রামটিতে ইনভাইট করার জন্য। আমি আহ, এখানে আসলে উত্তরটা দেয়া একটু ব্যাকে যেতে হবে যে কেন হুম, আসলে আমি এই ফর্মে সমালোচনা করি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়েছিলাম তখন আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আহ, আহ, রাজনীতি শুরু করি।
তো আমরা তো সবসময়ই আসলে ক্ষমতার বিরুদ্ধে কথা বলেছি এবং সবসময়ই দেখা গেছে যে চেয়েছি যে সিস্টেমটা চেঞ্জ হোক, শুধুমাত্র ক্ষমতা চেঞ্জ না, আমরা আসলে সিস্টেম চেঞ্জের জন্য পলিটিক্সটা করেছিলাম। তো যখন এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবার মধ্যে কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে যে এখানে আসলে এই যে বর্তমান রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্রর কাঠামোটার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। এবং সরকার, আমি এটা বুঝতে, এটা আমি কিন্তু প্রত্যেকবার কথা বলার সময় এই আলাপটা তুলি যে সরকারের মধ্যে কিন্তু অনেক ধরনের তাদের সীমাবদ্ধতা আছে। তারা যাই চান না কেন, দিন শেষে তো একটা আমলাতন্ত্রের মাধ্যমেই তাকে সেটা বাস্তবায়ন করতে হবে, এবং সেই আমলাতন্ত্র কিন্তু তাদের প্রতি হেল্পফুল না। কিন্তু আমার যেটা আহ, আহ, সমালোচনার জায়গাটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট ক্ষমতায় নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন সিভিল সোসাইটি বলি বা পলিটিক্যাল পার্টিও বলি বা আমরা ছাত্ররা বলি, আমরা কিন্তু বারবার এখানে বলে যাচ্ছিলাম যে আপনারা আহতদের ব্যাপারে একটা পরিকল্পনা সাজান। এখানে কি ফর্মে আপনারা তাদেরকে সেবাটা দিবেন সেটার একটা পরিকল্পনা সাজিয়ে আপনারা জাতির সামনে প্রকাশ করুন, যাতে এটা নিয়ে কোনো তৃতীয় পক্ষের সুযোগ নেওয়ার সুযোগ না নিতে পারে। কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেই অর্থে কোনো পরিকল্পনা হাজির করতে পারেনি, এবং যেটার ফলাফল হিসেবে কিন্তু দেখা গেছে যে আহতদের চিকিৎসাটা হয়তো হচ্ছে, কিন্তু যতটা আহ, আহ, বলা যায় যে যতটা আসলে সুইফটলি ঘটনাটা ঘটা দরকার ছিল সেটার মধ্যে আমি অনেকটাই দেখেছি একটা ধীমে তালের বিষয়গুলো চলেছে। আবার দ্রব্যমূল্যের ক্ষেত্রেও সরকারকে কিন্তু যখনই জিজ্ঞেস করা হচ্ছে আপনারা আসলে সিন্ডিকেট ভাঙার নিয়ে আপনাদের কি পদক্ষেপ, তারা কিন্তু পরিষ্কার কোনো জবাব দিতে পারছে না। তারা মানে এটা জনগণের সাথে যে একটা কানেক্টিভিটি, একটা গভর্নমেন্টের তো যদি আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দেখেন, পলিটিক্যাল সরকার সবসময় কিন্তু তার একটা চেইন অফ কমান্ড থাকে, একদম রুট লেভেল পর্যন্ত তার এক কর্মী থাকে যার মাধ্যমে সে কিন্তু তার যে প্রচারণাটা সেটা করতে পারে। এখন এই সরকার তো আসলে জনগণের উপর উপর দাঁড়িয়ে হচ্ছে ক্ষমতায় এসেছে, একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে, কোনো নির্বাচনের মাধ্যমে না। এবং সে কিন্তু তার প্রতি মুহূর্তে তার জনগণের কাছে সে অ্যাকাউন্টেবল। এবং আমি কিন্তু অ্যাজ এ জনগণ সবসময় কিন্তু সরকারকে ওই বার্তাটা আমি দিতে চাই যে আপনি আপনার জনগণের কাছে অ্যাকাউন্টেবল, এবং এখানে পিপলের সাথে আপনার কমিউনিকেশনটা মেনটেন করাটা খুব জরুরি। এবং আমি আমার প্রতিটা কথার মধ্যে দিয়ে যখন আমি সমালোচনাও করি, সেই সমালোচনাটা কোনোভাবেই আওয়ামী লীগকে আমরা যেভাবে করে ইয়ে করতাম, টার্গেট করতাম, সেই ফর্মে না। আওয়ামী লীগ তো টোটালি ইন্টেনশনালি ঘটনাগুলো ঘটেছে, পুরোপুরি ইন্টেনশনালি এখানে দুর্নীতি করেছে, হুম। চাঁদাবাজি করেছে, সিস্টেম গুলোকে তারা ধ্বংস করে ফেলেছে। কিন্তু এই গভর্নমেন্টে যেটা হয়েছে, বিগত সরকারের রেখে যাওয়া যে ধ্বংসাবশেষ সেটার উপর দাঁড়িয়ে একটা নতুন রাষ্ট্রে তাদের কাজ করতে হচ্ছে। এইটা ভেবেই তাদেরকে একটা গাইডলাইন দেয়া, সবারই উচিত আছে তাদেরকে গাইড করা, তাদের সমালোচনা করা, এবং এই গভর্নমেন্ট যাতে আমরা একটা সাকসেসফুলি তার টেনিউরটা মানে শেষ হয়, এই ব্যাপারে তাদেরকে গাইড করা। আ- আ- এইটাই আ- আসলে মূলত আমার উমামা উদ্দেশ্য থাকে। উমামা দুইটা বিষয় এখানে একটু কথা বলতে চাই। আপনি আহতদের কথা বলছেন যে সরকার সেভাবে আসলে আহতদের চিকিৎসা করলো, বাকিদের সম্পর্কে কোনো রূপরেখা দিচ্ছে না, এই কথা কি আসলে ঠিক? আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন তিনি জুলাই আগস্টের আহতদের কথা সম্মানের সাথে স্মরণ করছেন, তিনি কৃতজ্ঞতার সাথে তাদের জন্য প্ল্যান দিচ্ছেন। গতকালও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু একদম স্পষ্ট ভাষা জানিয়েছেন যে এইখানে যত কিছু আছে করা সম্ভব। আপনারা কি এটা একটা বাজওয়ার্ড হিসেবে করছেন কিনা, মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, যাতে সরকারেও আপনারা থাকেন, বিরোধিতার খাতিরে আপনারা থাকেন, দুটা জায়গায় একটা থাকার জন্য বা নিজেদের রেলেভেন্ট রাখার জন্য সেটা করতেছেন কিনা? আপনি সিস্টেম চেঞ্জের কথা বলতেছেন, তাইলে কি আপনাদের সমন্বয়ক দেশে সরকারে যাওয়া ঠিক হয়েছে কিনা? আপনি যদি যে রাজনীতির কথা বলে আসলে আপনি ছাত্র ফেডারেশনের রাজনীতি ছাড়লেন, তাহলে কি আপনাদের একটা নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার কিনা, যে রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা কথা বলবেন? নাকি আপনারা সরকারেও আছেন, বাইরেও আছেন, অনেকটা মানে ঠিক আচ্ছা, আমি বুঝতে জি পারছি আপনার জি আলাপটা, আমি আমা- বুঝতে আমা- আমা- পেরেছি আমা- আ- মানে যে মানে গত সরকারের সময় যাকে আপনারা ফেসিস্ট, আমরা সবাই ফেসিস্ট বলছি, সেই সরকার যেমন নিজে সরকারি দল ছিল, বিরোধী দল ছিল, এবং সেটি খুব বড় করে বলতো, আপনারাও কি এরকম একটা রুটিন ফলো করতেছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ। এখানে আহ, ধরেন আহত নিহতদের যে পরিস্থিতিটা, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলি তাদের, আমি কিন্তু বারবার বলছি যে সরকার কিন্তু বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলোতে ট্রিটমেন্ট কিন্তু ফ্রি করা হয়েছিল। কিন্তু আপনি যদি প্রাইভেট হসপিটাল গুলোতে যান, এবং সরকার বলছে যে ট্রিটমেন্ট ফ্রি, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি, সরি প্রাইভেট মেডিকেল গুলোতে ট্রিটমেন্ট ফ্রি দিতে হবে। কিন্তু আমি যখন প্রাইভেট মেডিকেল গুলোতে যাচ্ছি বা আমার কাছে রোগীরা কল দিচ্ছে, কল দিয়ে বলছেন যে এখানে কোনো সমন্বয়ককে আসতে হবে, সমন্বয়ককে এসে কথা বলে তাহলে ট্রিটমেন্টটা হচ্ছে ফ্রি করাতে হবে। তার মানে মাঠ পর্যায়ে সিচুয়েশনটা কিন্তু একই কথা বলছে না। হুম। যেটা সরকার আর আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, রিসেন্টলি যে শ্যামলীতে আহতদের একটা
তারা যে রাস্তায় নেমে যখন প্রোগ্রাম করছিল, তারা যখন সরকারের কাছে বলছিল যে তাদের প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছে না, এটার পরবর্তী সময়ে কিন্তু সচিবালয়ে আহতদের সাথে একটা মিটিং হয় উপদেষ্টাদের। ওই মিটিং এর সময় আসলে উপদেষ্টারা তাদেরকে একটা পরিকল্পনা দিয়েছিলেন, এবং সেই পরিকল্পনাটা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিন যখন ব্রিফিং করার সময় উনি কিন্তু ওই পরিকল্পনাটার একটা সারমর্ম সেই ব্রিফিংটাতে তুলে ধরেন। এবং সেটা কিন্তু গত সপ্তাহের ঘটনা। এর আগেও তো ধরেন আপনার 3 মাস চলে গেছে। এবং আমি যখন নিজে হসপিটালে যাচ্ছি বা বিভিন্ন, শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মেডিকেল টিম সেটাই যে এখানে মাঠে ফাংশন করেছে বিষয়টা এমন না, অন্যান্য অনেক ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল টিম এখানে ফাংশন করেছে। এবং আপনি যদি আহতদেরকে বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়টা দেখেন, সেখানেও টাকাটা দিচ্ছে কিন্তু সাজেদা ফাউন্ডেশন। এবং এই যে মানে সরকারের সে নানান ভাবে কিন্তু একটা ওকে, প্রাইভেট ফান্ডিং আমার মনে এখানে আসছে আমার মনে উমামা সাধারণ মানুষের পক্ষ আমার থেকে মনে হেল্পটা উমামা আসছে, আমি 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 কিন্তু সরকারের একটা প্রপার পরিকল্পনাটা একদম রুট লেভেল পর্যন্ত পরিষ্কার না। সেই জন্য হয়তো একটা মানুষ যখন দেখা যাচ্ছে ময়মনসিংহ থেকে সে যখন ঢাকা আসে, হুম, তখন হয়তো সমন্বয়কে ধরে সে চিকিৎসাটা পাচ্ছে, কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে সে চিকিৎসাটা পাচ্ছে না। উমা এবার ময়মনসিংহের ওই রোগীটা যখন ময়মনসিংহে আছে, উমা তখন কিন্তু সে কমপ্লিটলি এই সিস্টেমটা থেকে বাইরে, তার পুরো সার্ভিস থেকে বাইরে। উমামা আপনার কথা মানে এই উমামা আপনার কথা সমস্যাটা পরিষ্কার। ওখানে উমামা আপনার কথা পরিষ্কার। এখানে আপনি স্পষ্ট দুই একটা জিনিস একটু অল্প কথা একটু জানতে চাই। আপনি কি মনে করেন যে সমন্বয়কদের 3 জন যে আসলে সরকারে আছে এই সিদ্ধান্তটা একটু ভুল ছিল, নাকি আপনি মনে করেন ঠিকই আছে, ঠিকই ছিল? আর দুই হচ্ছে আপনি কি এটা মনে করেন যে আপনাদের দ্রুত একটা পলিটিক্যাল পার্টি করা উচিত, এই ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা? আচ্ছা, এখানে সমন্বয়করা যে 3 জন আপনার গভর্নমেন্টের মধ্যে এখন আছে, হুম, তারা তো একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকারের হুম, অংশীদার হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে 3 দিন কোনো ধরনের গভর্নমেন্ট ছিল না, হুম, এবং দেশে যে এরকম একটা বিধ্বস্ত পরিস্থিতি, হুম, তখন সারা দেশের মানুষের কিন্তু একদম প্রাইম একটা কনসার্ন ছিল যে দেশে এই মুহূর্তে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হবে। হুম, হুম, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের আসিফ ভাই, নাহিদ ভাই ওরা ওই সময়ে এই উপদেষ্টা পরিষদের মধ্যে হুম, যায়, এবং উপদেষ্টা পরিষদটা ওই মুহূর্তে গঠন করা হয়। হুম, এবং এখানে ছাত্রদের যে যাওয়ার জায়গাটা মূলত হচ্ছে জনগণের সাথে, এখানে যাতে উপদেষ্টা পরিষদ যারা আছে তারা যাতে গণ অভ্যুত্থানের যে স্পিরিট ওকে, সেটাকে প্রপারলি আপহোল্ড করতে পারে, ওকে, সেটা নিশ্চিত করা, সেটার একটা চেক এন্ড ব্যালেন্স করা, এটা কিন্তু আমাদের সকল ছাত্রেরই ঠিক দায়িত্ব, আছে। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব। এটাকে আমরা স্পেসিফিক্যালি মানে ইয়ে করতে চাই। আপনি যে বলছেন যে সরকারে আছে, সরকারের হুম। বাইরেও আছে, এটাকে আমরা বলতে চাই এটা একটা চেক এন্ড ব্যালেন্সের সম্পর্ক আর গভর্নমেন্টের সাথে আমরা মেনটেন করছি। রাইট। কারণ এই সরকার তো আসলে দিন শেষে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। তো এখানে জনগণের যে অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা, সেটাকে যাতে গভর্নমেন্ট বৈষম্য আপহোল্ড করতে পারে, সেটা বৈষম্য নিশ্চিত করার জায়গাটা আমরা চাই যে সরকার এটা আপহোল্ড করুক, এবং বৈষম্য আমরা ওই বার্তাটা বিভিন্ন সময় পৌঁছাই। আর বৈষম্য বৈষম্য বিরোধী আমরা ছাত্র যারা পলিটিক্যাল পার্টি বৈষম্যবিরোধী ছাত্র পলিটিক্যাল আন্দোলনের সাথে আছি, হুম, এখানে আমরা যেদিন আহ্বায়ক কমিটি গঠন করছিলাম 21শে অক্টোবর, সেদিন কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা কোনো পলিটিক্যাল পার্টিতে কনভার্টেড হবে না। হুম, যদি এই প্ল্যাটফর্মের ছাত্ররা পরবর্তী রাজনৈতিক দল করতে চায়, বা এটা একটা পোর্শন অফ স্টুডেন্টস রাজনৈতিক দল করতে চায়, সেটা তো অবশ্যই সবার রাজনীতি করার অধিকার এখানে আছে, বা হুম। তরুণদের তো রাজনীতিতে আসলেই আসা উচিত। কিন্তু এই প্ল্যাটফর্মটাকে আমরা কোনো রাজনৈতিক দলে রূপান্তরিত করব না, এটা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত। ওকে, আমি শুধু এই কথাটি বলে রাখি যে আপনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করবেন না এটি বলেছিলেন। আপনি কিন্তু এই কথাও বলেছিলেন যে শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে। আপনার সেই লেখার শেষ কথা ছিল আমাদের বুঝতে হবে কোথায় আমাদের থামতে হবে। এটি নিয়ে আমরা আপনার সঙ্গে আলাপ করব, কিন্তু তার আগে আমি একটু ছাত্রদলের সভাপতির কাছে একটু যেতে চাই। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাকিব, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর 4 দিনের মাথায় 6 জন পদ হারিয়েছেন। তাদের বিরুদ্ধে আমরা যতটুকু জেনেছি ছাত্রলীগ থেকে অনুপ্রবেশের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলের অনুপ্রবেশের অভিযোগ সারা দেশেই। এটা ঠেকাতে আপনারা কি করছেন? আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আপনি একটু দ্রুত এর জবাব দিলে ভালো হয়। ছাত্রলীগের অনুপ্রবেশকারী ছাত্রদলে বহিষ্কার, আপনারা কি করছেন এটা নিয়ে? জি। একটি বাস্তবতা রয়েছে যে যেহেতু আমরা দীর্ঘদিন ক্যাম্পাস থেকে বিতাড়িত অবস্থায় ছিলাম, তখন এই পর্যায়ে এসে আমরা যখন জুলাই আগস্টের বাস্তবতার পর থেকে আমরা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। তো সেই বাস্তবতায় যখন আমাদের কিছু সাংগঠনিক কার্যক্রমে সামান্য ভাবে একটু হতেই পারে, তো সেটি আমরা সাথে সাথে শুধরে নিয়েছি, অর্থাৎ আমরা কেন্দ্রীয় সংসদ তদন্ত কমিটি করে দিয়েছি, এবং তাদের সেই তদন্ত রিপোর্টের আলোকে
আমরা যাদেরকে মনে করেছি যে হ্যাঁ তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা নিয়েছি। হুম, আর ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান, হুম, একজন ছাত্রলীগের চিহ্নিত ছাত্রলীগের কোন কর্মীকে আমরা স্থান দেব না। কিন্তু যাদেরকে জোরপূর্বক ভাবে ছাত্রলীগ আহ, হল আহ, হুম। হলে মানে একটা হলে সিট পেতে পাওয়ার ক্ষেত্রে ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে, কিংবা যারা সামান্যতম সেটা কেমনে রাকিব অপরাধে জড়িত না ফার্স্ট ইয়ারে রাকিব সেটা কেমনে ফার্স্ট বুঝবেন? ইয়ার কেমনে বুঝবেন? মানে হ্যাঁ কাদের ফার্স্ট জোর ইয়ার করা হয়েছে, কাদের জোর করা হয়েছে, কারা আনন্দ নিয়ে গেছে, সেটা বুঝবেন কেমনে? হ্যাঁ এটি বোঝার ওই রয়েছে। যেমন মানে জুলাই আগস্টে আপনি যাকে বলে আন্দোলন দেবেন। চলমান ছিল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন একটি রূপ রূপ নিচ্ছিল আর কি, মানে এক দফার দাবিতে, হুম, ঠিক সে সময় অনেক ছাত্রলীগের কর্মী, মানে পদ নেই, হুম, মানে যারা গণরুমে থাকতো কিংবা যারা রুমে থাকতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, মানে বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদের অনেকেই তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের অবস্থান স্পষ্ট করেছে। এটি ওকে, একটা অন্যতম ওয়ে যে তারা দেশের রাষ্ট্রের স্বার্থে এবং এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে এত প্রতিকূলতার মাঝে। এবং সে সময় ছাত্র দলের আপনারা অবগত রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল সর্বাত্মকভাবে রাজপথে ছিল, সে ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল। সে কারণে সে সময় যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে আমরা স্থান দিয়েছি। ওকে। এটি ধন্যবাদ। আচ্ছা, পরের প্রশ্নে যাই যে রাকিব, 7 নম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার সাটানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিরোধী বিক্ষোভ হয়েছে একাধিক জায়গায়। সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে বা পক্ষে মিছিল হয়েছে। এ থেকে আপনারা কি বার্তা নিলেন? জি, খালিদ ভাইয়ের অনুষ্ঠানে একটা বিশেষত্ব রয়েছে। এখানে সংগঠনের পক্ষে কিংবা সংগঠনের যে সংগ্রাম লড়াই ইতিহাস আমাদের সেগুলো বলার সুযোগ থাকে না। যে প্রশ্ন গুলো আসে সমস্যা নেই, আমি এই প্রশ্নে শুধু আনসার দিচ্ছি, আমি অন্যদিকে যাব না। সেটি হলো এই পোস্টার কেন্দ্র করে যে ঘটনাটি, আসলে আপনি লক্ষ্য করে দেখুন, ছাত্র রাজনীতির একটা অন্যতম প্রধান এই উপকরণ হলো পোস্টারিং করা, দেয়াল লিখন, যার মাধ্যমে কিছু মানে শৈল্পিক বিষয় উঠে আসে। যে পোস্টারিং এর মাধ্যমে এটি ঐতিহ্যতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ছাত্র রাজনীতিতে, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ঐতিহ্যতা রয়েছে। এবং আপনি প্রতিবেশী ভারত রাষ্ট্র, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানেও আপনার এই পোস্টারিং এর একটি ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তো যেহেতু ছাত্রলীগ এই 15.5 বছরে পুরো ছাত্র রাজনীতি কালচারটাকে ধ্বংস করে দিয়েছে, এখন জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে তাদের মননে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে তারা এই ছাত্র রাজনীতির প্রতি একটি ঘৃণার দৃষ্টিতে দেখে এই স্টুডেন্ট পলিটিক্সটাকে। এটি বাস্তবতা, আমরা কিন্তু এটি স্বীকার করি এবং সে অনুযায়ী আমাদের পরবর্তী স্টেপ নিয়েছি। সেই বাস্তবতায় যখন পোস্টারিং এর বিষয়টা ছিল, এটি আমাদের ছিল শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক, কোনো হল পর্যায়ে কোনো কর্মসূচি ছিল না। কিন্তু যেহেতু আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে আমাদের বিপুল সংখ্যক কর্মী রয়েছে, আমাদের তো অল্প কিছু নেতা কর্মীরা তারা না বুঝে অবচেতন ভাবে তাদের রুমে কিংবা সংশ্লিষ্ট এলাকাতে লাগা পোস্টার সাটিয়েছে। তো তার পরবর্তীতে আমরা কিন্তু সাথে সাথে এই বিষয়ে স্পষ্ট করেছি যে আমাদের হল পর্যায়ে কোনো কর্মসূচি নেই, যারা করেছে অতি উৎসাহী হয়ে পড়েছে। তার পরবর্তীতে সামান্য পরিমাণে তার মানে বৃহৎ পরিসরে কিছু হয়নি। তার মানে আপনারা কেন্দ্রীয় ভাবেও পোস্টার লাগাইতে চান নাই, ব্যাপারটা কিরকম? না না, আমরা ক্যাম্পাসে তো অবশ্যই পোস্টার লাগাবো, পোস্টার লাগিয়েছি ক্যাম্পাসে, কিন্তু কিন্তু সেটি অবশ্যই হল পর্যায়ে আমরা মানে আমাদের কোনো উৎসাহ নেই। হল পর্যায়ে আমরা আচ্ছা, এই পর্যায়ে ছাত্রদলের সভাপতির কাছে আমি আরেকটু জানতে চাইবো যে শিক্ষাঙ্গনে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বন্ধের দাবি ছিল জুলাই আন্দোলন থেকেই, যে লেজুর ভিত্তিক সংগঠন হবে না ছাত্র সংগঠনের মধ্যে। এই দাবি এখনো হারিয়ে যায়নি। আমরা মোহাম্মদ ফাতেমার কাছেও এটি জানতে চাইবো যে এটি বেশ প্রকাশ্যভাবে আছে, কিন্তু আপনারা কি বিএনপির নেতৃত্বের লেজুর হয়েই থাকতে চান বা বিএনপির লেজুর হয়ে থাকতে চান? 24-এর এই আন্দোলনের পরে নতুন করে কিছু ভাবছেন কিনা? বৈষম্য বিরোধী সরকারের মন্ত্রী উপদেশ, বৈষম্য বিরোধী এরা কিন্তু সরকারের মন্ত্রী উপদেষ্টা লেজুর না হয়ে অলরেডি এখন একটা শরীরে পরিণত হয়েছেন, তাদের একটা আলাদা জায়গা দেখা যাচ্ছে, কিন্তু সেইটা কিন্তু আমরা ছাত্রদল থেকে পাচ্ছি না। এই ব্যাপারটা কি আপনি একটু দেখবেন কিনা, দেখছেন কিনা? জি জি, অবশ্যই স্পষ্ট করছি। খালিদ ভাই একটু সময় দিতে হবে, এক দুই মিনিটের মধ্যে বলে দিচ্ছি। জি, 1-2 মিনিট। সেটি হলো
যখন জুলাই আগস্ট আন্দোলন চলমান ছিল, বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানার সংগঠিত হলো, বিশেষ করে 8 জুলাইয়ের পর থেকে আমাদের এই নেতৃত্বে যারা ছিল সমন্বয়, বিশেষ করে নাহিদ, আসিফ সহ তারা নেতৃত্ব ছিল। পরবর্তীতে ওরা গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে যে মানে ওদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে যারা নেতৃত্ব ছিল, তারা সবাই আমি আমার সাথে সরাসরি এবং আমার সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমার নেতৃত্বে রয়েছে, এই ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে তারা বারংবার প্রতিটি কর্মসূচির ক্ষেত্রে আমাদের পরামর্শ নিয়ে কর্মসূচি দিয়েছে। তখন আমরা এই প্রশ্ন করেছিলাম, তোমরা যে এই আমাদের 8 না 9 নম্বরে লেখা ছিল রেজুল ভিত্তিক শব্দটা, তখন তারা আমাদের স্পষ্ট করেছে যে ভাই আমরা এটা শুধুমাত্র ছাত্রলীগকে, কারণ তখনও কিন্তু আজকে হয়তো ভাই এই প্রেক্ষাপটে অপর সংগঠন নিয়ে হচ্ছে, এটি একটা ষড়যন্ত্র হিসাবে আমি দেখবো। কিন্তু তৎকালীন সময় আমাদের সাথে কথা না না ছিল যে শুধুমাত্র ছাত্র লীগের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এই একটা সেকেন্ড জনাব রাকিব, আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এইটা একটু উমামা ফাতেমার কাছে জানতে চাই। উমামা ফাতেমা, আপনি কি জনাব রাকিবের সাথে একমত যে এটি আসলে শুধু ছাত্রলীগের জন্য প্রযোজ্য ছিল? না না, আপনার কাছে আমি আসবো জনাব ইসলাম, আমি এক্ষুনি আসবো। আমি জাস্ট এক লাইন একটু উমামার থেকে শুনতে চাই যে উমামা, এটি কি মানে আপনাদের এটাই উদ্দেশ্য ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আপনারা শুধু ছাত্রলীগকেই বুঝিয়েছেন? উমামা। আচ্ছা, হ্যালো, আপনার কথা একটু কেটে আসছিল। উমামা, লেজুর ভিত্তি মানে মানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আপনারা শুধু ছাত্রলীগকেই বুঝিয়েছেন কিনা নাকি সকল ছাত্র সংগঠনকে? আচ্ছা, আহ, যখন এই 9 দফা দাবিটি দেওয়া হয়েছিল, সেই 9 দফা দাবির দেওয়ার প্রেক্ষাপট আপনারা সবাই জানেন যে কি পরিস্থিতির মধ্যে তখন দেশে কোথাও ইন্টারনেট ছিল না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু এই 9 দফা দাবি দেওয়া হচ্ছিল। আবার ক্যাম্পাসে কিন্তু দীর্ঘদিন ধরেই এই 9 দফার বাইরে গিয়েও ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে এই ধরনের রেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, যেখানে শুধুমাত্র হচ্ছে যে জাতীয় রাজনীতি বা জাতীয় দলের পারপাস সার্ভ করার জন্য হচ্ছে ক্যাম্পাস গুলোতে এক ধরনের ছাত্র সংগঠনগুলো ফাংশন করে, সেই ধরনের ছাত্র রাজনীতি আসলে ছাত্রদের কাছে দীর্ঘদিন ধরেই আসলে পপুলারিটি হারিয়েছে। তো ছাত্রদের মধ্য থেকে বিশেষ করে বুয়েটে যখন আবরার ফাহাদ মারা যাওয়ার পরে, না না, উমামা আপনার সঙ্গে আমরা বড় করে কথা বলতে আসবো। যেহেতু রাকিবুল ইসলামকে আমি মাঝখানে থামিয়েছি, আপনি এক লাইনে এটা বলবেন। রাকিবুল ইসলাম স্পষ্ট বলেছেন যে এই এরকম না, লেজুভিত্তিক ছাত্র রাজনীতি এটা একটা সংস্কৃতি, এটা শুধুমাত্র তো ছাত্রলীগকে সিগনিফাই করে বিষয়টা এরকম না। ছাত্রলীগ স্পেসিফিক্যালি ওই সময় একটা আতঙ্ক ছিল, তবে লেজুভিত্তিক ছাত্র রাজনীতি অবশ্যই এটা একটা স্পেসিফিক টার্ম যেটা আসলেই ক্যাম্পাসগুলোতে আছে এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির উমামা আপনাকে অনেক ধন্যবাদ। জনাব ইসলাম, আপনি কন্টিনিউ করবেন, আমরা আবার উমামার কাছে ফিরবো, কিন্তু আমরা জনাব রাকিবকে একটু শুনতে চাই। কিন্তু জনাব রাকিব, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সম্পর্কে কিন্তু আমি সংস্কৃতিটাই বুঝেছি, আমি উমামার সাথে একদম একমত। জি জি আমি ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যা দেন। তৎকালীন সময় খালিদ ভাই হয়তো বা আমরা যাদের সাথে যে সমন্বয়করা এই আন্দোলন পরিচালনা করেছে তৎকালীন সময় যে বাস্তবতা ছিল, সেই বাস্তবতায় আমাদের উমামার সাথে আমাদের যোগাযোগ ছিল না। তো এটা আমাদের যাদের সাথে নিজেও স্পষ্ট করেছে যে তৎকালীন সময় ইন্টারনেট ছিল না। তৎকালীন সময় আমি আবারও স্পষ্ট করছি, যে সকল নেতৃবৃন্দ সমন্বয়করা ছিল, কাদের সহ যারা ছিল, তাদের সবার সাথে আমাদের কথা হয়েছে। আমি এবং আমাদের সাধারণ সম্পাদক আমরা বারবার গ্রুপ করে কথা বলেছি, এই ইস্যুতে কথা বলেছি। তখন তারা বারবার এই ছাত্র দলের যে এই যে জুলাইয়ের শুরু থেকে যে সমর্থন এবং আমাদের সারা ক্যাম্পাস গুলোতে বিশেষ করে কার্জন হলে সংঘর্ষে আমাদের যে ছাত্র দলের নেতা কর্মীরা যে প্রতিরোধ গড়ে তুলেছে, সেগুলো তারা খুবই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছে এবং তারা আমাদের বারবার আশ্বস্ত করেছে এই টার্মটি শুধুমাত্র ছাত্রলীগের। আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি ভাই। এখন যখন খুনি হাসিনা পালিয়ে গেছে, ছাত্রলীগ ধ্বংস হয়ে গেছে, এখন যদি আপনি এগুলোর মাধ্যমে এই লেজুভিত্তিক দিয়ে এই আন্দোলন সংগ্রামে বিগত 15.5 বছরে একমাত্র সবচেয়ে বেশি নির্যাতিত প্রকাশ্য রাজনীতির মাধ্যমে একমাত্র নির্যাতিত ছাত্র সংগঠন গুম খুন, শত শত নেতাকর্মী গুম খুন হয়েছে। এই সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে আমাদের 150 ছাত্র নেতাকর্মী হত্যা করা হয়েছে। এই বাস্তবতায় আপনি ছাত্রলীগের মতো করে ছাত্রলীগকে নিয়ে বলেন, এটি খুবই দুঃখজনক। এটি জুলাই আগস্টের বিপ্লবের পরিপন্থী এবং আপনি এটি খুবই দুঃখজনক যে আপনি একই চোখে ছাত্রলীগ এবং ছাত্রলীগ না, এটি একই চোখে না। জনাব রাকিবুল ইসলাম, আপনি কি মনে করেন যে ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন হয়ে যেটি হলো যে সহযোগী, আচ্ছা না, নামে তো সহযোগী সংগঠন, সারাক্ষণ তো স্লোগান দেন হচ্ছে বিএনপি নেতা নেত্রীদের, তাই তো?
না না, এখানে আমাদের একটু স্পষ্ট করে খালিদ ভাই, আমি জি। তাহলে আপনি যদি জি, একটু বলেন। সময় দেন, আমি যা, ছাত্র না মানে আপনাদের আমরা স্লোগান কি একটু ইতিমধ্যে- চেঞ্জ হয়েছে? ছাত্রলীগ তো আমাদেরকে শেখ হাসিনা ছাড়া কিচ্ছু শোনায় নাই কয়দিন। শেখ হাসিনার নাম করে করে যত অন্যায়, যত অত্যাচার, যত আমাদের- কিছু সবকিছু করছে শেখ আমাদের- হাসিনার নাম করে করে। আমাদের পরিবর্তন হয়েছে, আমাদের পরিবর্তন হয়েছে, আমি পরিবর্তন আপনাদের স্লোগান দুইটা একটা বলেন তো, যে একটু শুনি। আমাদের ইতিমধ্যে আমরা ছাত্রদের একটা বুকলেট করেছি, যেগুলো কয়েক লক্ষ বুকলেট আমরা সারা দেশে করতে হচ্ছে, ওকে। এবং সেখানে আমাদের আমাদের ছাত্র দলের এখানে কোনো বিএনপি কোনো শব্দ নেই, শুধুমাত্র ছাত্র দলের 31 ছাত্র দলের পক্ষ থেকে আমাদের কাছে প্রতিশ্রুতি আমরা সেখানে লিপিবদ্ধ করেছি, এবং এই বক্তব্যগুলো জেনারেল স্টুডেন্টদের দিচ্ছি। এখন এই প্রতিশ্রুতিগুলো কি? হুম। যেমন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, একটি এক্সাম্পল দিচ্ছি আমি, সার্টিফিকেট নিয়ে। তো আমাদের প্ল্যানিং করে আমরা আমাদের একটা রিসার্চ সেল রয়েছে ছাত্র দলের, রিসার্চ আমরা বসে বললাম যে নতুন কি চালু মানে নিয়ে স্টুডেন্টের কাছে যাওয়া যায়, অর্থাৎ উৎপাদনমুখী, কর্মমুখী এবং জীবনমুখী শিক্ষা প্রণয়ন করতে হবে। অর্থাৎ আচ্ছা। শিক্ষাবিদদের, বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে একটি কমিশন করে, এটা একদিনে হবে না, কিন্তু এই দিকে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যেতে হবে, সার্টিফিকেট নিয়ে করলাম। সেখানে জীবনমুখী, কর্মমুখী এবং উৎপাদনমুখী, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সময় আপনাদের প্রতিষ্ঠা লগ্নে ছিল। তা আমরা এটি নিয়ে আমি আপনাকে শেষ করে দিচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্রদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সাথে আমরা বৈঠক করেছি। তাকে আমরা বলেছি যে ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই দাবিগুলো ছিল, আপনি আপনার মতামতটা জানতে চাই। তখন তিনি আমাদের আশ্বস্ত করেছেন, যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারে, ছাত্র দলের এই ইস্যুটাকে তিনি প্রায়োরিটি দিবেন। এরকম আরো 5 থেকে 7টা ইস্যু আমরা তার সাথে বোঝাপড়া করেছি। এখন এটি কি লেজিটিমেট হয়ে গেল? এটি কি লেজিটিমেট হয়ে গেল? লেট মি ফিনিশ। অন্যায় হয়ে গেল? ওকে। এটি কি এটি কি রাজনীতির সাথে সামঞ্জস্য যায় না? এটি না, আমি তিনি তো আমি হ্যাঁ, আমি আমরা আমি যদি- আমি ছাত্রলীগ বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে যে 4-5টা মানে অসংখ্য কাজ করেছে, যে 4-5টা কাজ আমি বাছাই করেছি, আপনি শুধু আমারে বলেন যে এগুলি করবেন কি করবেন না। হল দখল করে ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে, মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না। ধন্যবাদ খালিদ ভাই। ওয়াদা করলাম সবার সামনে, জি, এবং আমি আজকের দিন শুধু নয়, আগামী ছাত্র রাজনীতি আমরা যেভাবে ঘুরে দিয়ে যাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। প্রতিজ্ঞা করলাম, আমি প্রতিজ্ঞা করলাম, জি। হল দখল, হ্যাঁ, রুম দখল, হ্যাঁ। ক্যাম্পাস দখলের কোনো কিছু যদি ছাত্র দল করে থাকে, আমি এই দল থেকে পদত্যাগ করবো, আমি ওয়াদা করলাম। আচ্ছা, কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনার কারণে, সামান্যতম আপনি টেকনাফের কোনো ঘটনার কারণে আপনি যদি বলেন, আচ্ছা, ওকে ওকে, আমাদের অবস্থা কি? আপনার বক্তব্য নিশ্চয়ই এটা অন রেকর্ড থাকলেও মানুষ এটা দেখবে। আমি বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ, শিক্ষক রাজনীতি, শিক্ষকদের পদায়ন, ডিনের নিয়োগ, আমি আবারও বলছি, যেগুলি ছাত্রলীগ না হইলে যেগুলি হইতো না, সেগুলি আপনারা করবেন কিনা ছাত্রদল? আমি ওয়াদা করছি, আমি জাতির সামনে ওয়াদা করছি, আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করছি, আমরা সেই রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছি, এবং যারা সামান্যতম এই ধরনের প্রভাব প্রতিপত্তিময় পেশিভিত্তিক রাজনীতি আমাদের একজন কর্মীও করতে চায়, তাকে আমরা সংগঠনে বহিষ্কার করব, আমাদের স্পষ্ট সিদ্ধান্ত। এবং আরেকটি এই পারপাসে আমি একটা কথা বলি, আমরা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সুপার 5 সহ শীর্ষ নেতৃত্ব সারা দেশ ভ্রমণ করছি। কোথাও আপনার কোনো শোডাউন, কোনো প্রকার কোনো মানে একজন সাধারণ ছাত্র হিসাবে যে ধরনের আচরণ, তার বাইরে কোনো আচরণ কিংবা কোনো প্রোটোকল পেয়েছেন কিনা, এটি 3 মাসে আমি আপনারা তো এখনো ক্ষমতায় আসেন নাই, তবু কিছু কিছু কথা তো শুনি। আচ্ছা, 2 ব্যাপার, আমাদের সময় নাই রাকিব, আপনাদের পাইছি আর পাবো না। আপনি যেহেতু প্রতিজ্ঞা করতেছেন, আরো দুইটা বিষয় আমার একটু প্রতিজ্ঞা করা দরকার। কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ভবন, কোনো অন্য কোনো স্থাপনার ক্ষেত্রে চাঁদাবাজি করবেন কি করবেন না? আচ্ছা, আমি আপনার নিকট আরেকটি খালিদ ভাই নিকট কি করে রাখলাম, কারণ যেহেতু আপনার সাংবাদিকতা মানে খুবই উচ্চ মানের এবং আপনার সেদিন রয়েছে, যদি সামান্যতম সারা বাংলাদেশে কোন কলেজ ক্যাম্পাসে সামান্যতম এই ধরনের নজির আমি 3 মাস যাবত খুঁজতেছি, অল্প কিছু পেয়েছি, সামান্য ভুলভ্রান্তি ব্যবস্থা নিয়েছি, আপনার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজের কাছে আমি অনুরোধ রেখে গেলাম, যদি সেই ধরনের দখলের ক্যাম্পাস, ওই যে কোনো দখলের ছাত্রদের সামান্য সম্পৃক্ত থাকে এবং প্রমাণ পাওয়া যায়, আমি কথা দিয়ে গেলাম, ওয়াদা করে গেলাম, আমরা সাথে সাথে ব্যবস্থা আর মাত্র 2টি, এই ধরনের রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করা। আর মাত্র দুটি, যে কোনো অন্যায় কাজে হুমকি দিতে, অন্য পক্ষ থেকে টাকা খেয়ে পরের পক্ষকে ভীতি দেখাতে থানার ওসি কে, জেলার এসপি কে ফোন করবেন কিনা? জি, ধন্যবাদ। আমি ছাত্র দলের সভাপতি, আমি আজকে আপনার মাধ্যমে স্পষ্ট করছি, সারা বাংলাদেশে একজন এসপি, একজন পুলিশের শীর্ষ কর্মকর্তা বলতে পারে যে রাকিব কল দিয়েছে না,
রাকিব একলা আমি মানুষ আমার না তো, পদত্যাগ করবো। রাকিব একলা মানুষ না তো, আমি ছাত্রদলের আমি অন্য কেউ, আমি ছাত্রদলের অন্য কেউ, পদত্যাগ করবো। ছাত্রদলের অন্য একইভাবে কেউ। আমি শীর্ষ পর্যায়ে থেকে যদি এটি প্রমাণ করতে পারি, বাংলাদেশে একজন পুলিশ কর্মকর্তা করতে পারে, ঠিক একইভাবে আমার সংগঠনে যারা রয়েছে সবাই আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি প্রচলন করেছি, যে যে ছাত্র রাজনীতির মাধ্যমে সাম্য মানবিক সমাজ বিনির্মাণ করব, এবং আমরা আপনি নমনীয় কিন্তু ভদ্র এবং স্বাভাবিক জীবন আপনি কিন্তু জনাব রাকিব ইসলাম, আপনি আমাদের অভিনন্দন জানবেন, অভিবাদন জানবেন। আপনি কিন্তু মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছেন। এগুলি শুধু ছাত্রলীগ গত 15 বছর ধরে করেছে তাই না, তার আগে আমরা এগুলি ছাত্রদলদেরও করতে দেখেছি। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ছাত্রদলরা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে, আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম বলে। আপনার কথা যদি সত্য হয়, আপনার প্রতিজ্ঞা যদি সত্য হয়, আমরা সত্যিই নতুন বাংলাদেশকে দেখতে পাবো। আমার লাস্ট কোশ্চেন, আপনারা ছাত্রলীগের মতো, এর আগের ছাত্রদলের মতো আপনারা চাকরিতে প্রভাব করবেন কিনা? আপনারা মৌখিক পরীক্ষায় 200-তে 200 নম্বর পেয়ে বিসিএস এ নির্বাচিত হবেন কিনা, এবং তার জন্য আপনারা আমটুস করবেন কিনা, তার জন্য আপনারা পিএসসি তে লোক নিয়োগ দিবেন কিনা? ধন্যবাদ। জনাব রাকিব ইসলাম। এক্ষেত্রে তাহলে আবার একটি টেনে নিয়ে আসতে হয় আমার সংগঠনের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। তার সাথে যেহেতু তিনি আমাদের সংগঠনের সাংগঠনিক জনাব অভিভাবক, তারেক রহমানের বাদ দিয়ে একটু কথা বলা যায় না? মানে মানে আপনি তো ছাত্রদলের আমাদের সভাপতি। এই ইস্যুতে জি। আমাদের স্পষ্ট অলরেডি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, আমরা আগামীতে কখনো হুম। ছাত্রদলের একজন কর্মীর জন্য এই ছাত্রদল শীর্ষ পর্যায়ে থেকে কখনো সুপারিশ করা হবে না। এটি Okay. তিনিও আমাদের স্পষ্ট করেছেন, যদি কখনো বিএনপি সরকার ক্ষমতায় যেতে পারে, এবং আমাদের সিদ্ধান্ত আমরা কখনো, এবং আজকের দিন পর্যন্ত যেহেতু আপনি বলেছেন যে ঠিক আছে আমরা ক্ষমতায় যেতে পারিনি, হুম। কিন্তু খালিদ ভাই ক্ষমতায় যেতে না পারলেও এই ছাত্রদল বিগত খুনি হাসিনার সময়ও হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু মিছিল করেছে আমরা। রাইট এই রাইট। জুলাই আগস্টেও হাজার হাজার, সেহেতু আমাদের সেই নেতাকর্মী তো রয়েছে, আমাদের সেই অবস্থান রয়েছে, ছাত্রলীগ ধ্বংস হয়ে গেছে, আমাদের সেই অবস্থান রয়েছে। সেই অবস্থানের অপব্যবহার তো করছে না খালিদ ভাই। যদি অপব্যবহার করে থাকি, যদি আমার সংগঠনে কেউ করে থাকে, আমি সবই রিকোয়েস্ট জনাব রাকিব ইসলাম, জনাব রাকিব ইসলাম, যদি সরকারের পরিবর্তনে আপনারা যদি ক্ষমতা আসেন, আপনাকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপনি সভাপতি থাকেন আর যেই সভাপতি থাকুক, আমি এগুলি পরীক্ষা করে আবারও আপনাকে প্রশ্ন করবো, আবারও প্রশ্ন করবো আপনি কত টাকা দামের গাড়ি চড়ছেন, সেই গাড়ি আপনার বোন কিনে দিয়েছে কিনা, এবং সেই গাড়িতে চড়ার প্রশ্নের কারণে আমাকে আর কি কি সম্মুখীন হতে হয় সেগুলিও নিশ্চয়ই আমি দেখবো। আমি শেষ করে দেই তাহলে কিছু সময় দিন। এবং আপনার আয়ের উৎস, আপনার আয়ের উৎস, আমি ভয়ে আপনার আয়ের উৎস, আমার গাড়ি কেনার আপনার আয়ের উৎস, আপনার দলের আয়ের উৎস, এগুলি সবই জিজ্ঞেস করবো আমি, ঠিক আছে? জি জি আপনার সাথে জি, আমার জি, দেখা হবে। ধন্যবাদ। আমি প্রস্তুত রইলাম। আমি জি। বলি শুধু, আমার গাড়ি কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও হ্যাঁ। আমি গাড়ি কিনে সেই সামর্থ্য কোত্থেকে আসছে? সেই সামর্থ্য আসছে কোত্থেকে? নিউজ হবে আমার, সেই সামর্থ্য কোত্থেকে আমার আসছে? ব্যক্তিগত সামর্থ্য রয়েছে গাড়ি কিনা ব্যক্তিগত সামর্থ্য অনেক আগে থেকে। মানে হ্যাঁ, ব্যক্তিগত সামর্থ্য অনেক আগে থেকে রয়েছে, কিন্তু মানে আমি গাড়ি কিনছি না। আপনি চাকরি করেন? শুধুমাত্র চাকরি যে করেন? নিউজ হওয়ার ভয় এবং মিথ্যাচারের ভয়। চাকরি করেন? ধন্যবাদ। চাকরি করেন আপনি? না 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 না, আমার পারিবারিক ভাবেই বেশ কিছু বিজনেস রয়েছে আমার। আচ্ছা। দুই বড় ভাই, আল্লাহর রহমতে আওয়ামী লীগ বেশ ডিস্টার্ব টাকা করেন পয়সা আপনাদের বাড়ি। বিজনেসে? তাদের আওয়ামী লীগ মাধ্যমে ডিস্টার্ব করেন আগে আপনাদের থেকে- বিজনেসে? না, আওয়ামী লীগ ডিস্টার্ব করেন আপনাদের বিজনেসে? না না, আমার ভাইয়ের ময়মনসিংহ এর সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুলের মালিক আমার ও আপন আচ্ছা বড় আচ্ছা, ভাই। ভেরি গুড ভেরি গুড ভেরি সবচেয়ে গুড বড় English medium ভেরি গুড। আপনাকে তবে আমরা ধন্যবাদ। আমরা আমরা রাকিবুল ইসলামকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আমার 5টি বিষয়, যেটি আমি আসলে ছাত্রলীগের অন্যায় হিসেবে আমি চিহ্নিত করেছিলাম, যে হল দখল করা, ছাত্রদেরকে আসলে রুম দখল করা, ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, যে কোনো বিল্ডিং বা যে কোনো স্থাপনার ক্ষেত্রে আসলে চাঁদাবাজি করা, তারপরে হচ্ছে ওসি এসপিদের ফোন করে অন্যায়ভাবে প্রভাবিত করা, চাকরির ক্ষেত্রে বিভিন্ন প্রভাব করা, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি বলেছেন যে তার কোনোটি ছেলে এই ছাত্রদল করবে না। আমরা এটি দেখবো, আমরা নিশ্চয়ই পরীক্ষা করবো। দর্শক আপনাদের সঙ্গে থাকবেন। আমরা একটু উমামা ফাতেমার কাছে আসি। উমামা ফাতেমা, আপনি বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়েছে, আপনি বলেছিলেন যে আমাদেরকে থামতে হবে, কিন্তু দেখা গেল যে আপনি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থামেননি, থেমে গেছেন ছাত্র ফেডারেশনের রাজনীতির থেকে। এটার কারণ আপনি কি বলবেন? আপনার কাছে আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আপনি যদি একটু দ্রুত জবাব দিয়ে আমাদের সাহায্য করতেন। খুবই এক্সাইটিং আসলে আপনাদের সাথে কথা বলা। আমি মানে খুবই এক্সাইটেড ফিল করতেছি। মনে হচ্ছে যে মানে আপনারা সিদ্ধান্ত দিতে পারছেন এবং সিদ্ধান্ত দিচ্ছেন, যেটি আমরা সাধারণত কোনো পলিটিক্যাল লিডারদের কাছ থেকে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর পাই, বলতে পারি না। আপনাদের ধন্যবাদ। উমামা ফাতেমা। আচ্ছা, মানে উত্তরগুলো তো কঠিন উত্তর, মানে লম্বা উত্তর, আপনি শর্টে দিতে আচ্ছা, না, না, আচ্ছা, আচ্ছা, দেন, দেন, মানে দেন, এটা দেন, দেন, আপনি জিনিসটা চেঞ্জ হয়ে যেতে জি, পারে, জি, মানে যতটা- একই রকম ভাবে না, ক্যাচ ফর উমামা, মানে বলাটা উমামা যতটা না মানে যতটা পারা যায় একটু কনসাইজ করে বলেন, অসুবিধা নেই। আচ্ছা, যখন 8 আগস্ট যখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো, এটার পরবর্তী সময়ে, এটা পরবর্তী সময় না, এটার আগেই দেখা যাচ্ছে নানান জায়গায় আসলে সমন্বয়ক পরিচয়ে দেখা যাচ্ছে এক ধরনের চাঁদাবাজি বা সমন্বয়ক পরিচয়ে অমুক জায়গায় প্রিন্সিপাল পদত্যাগ করানো, তমুক জায়গায় অমুকে পদত্যাগ করানো, এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে গেছিল।
তখন আরেকটা জিনিস এখানে আমি বলে রাখতে চাই যে এখানে অভ্যুত্থানের সময়টাতে এখন আমরা যতটা পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারি, যত বেশি কথাবার্তা বলতে পারি, ওই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু এই সুযোগগুলো আমাদের মধ্যে ছিল না। নিজেদের মধ্যে একবার বসাও আসলে হয়নি। তো যখন 10 আগস্ট 10 আগস্ট আমি স্ট্যাটাসটি দিয়েছিলাম, কারণ আমার মধ্যে এরকম একটা অনুভূতি তৈরি হয়েছে যে এই যে অভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম, সাধারণত দেখা যায় যে কোনো অভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানগুলো খুব বিফলে যায়, বা দেখা যায় যে আহ, যারা অভ্যুত্থান করেছে তারা আসলে আস্তে আস্তে জনপ্রিয়তা হারাতে থাকে। তো আমার ভিতর থেকে এরকম একটা ধারণা ছিল যে এই অভ্যুত্থানের যে প্ল্যাটফর্ম, সেটা তো শুধুমাত্র ছাত্রদের একটা প্ল্যাটফর্ম। তো এই জায়গাটাকে র্যাপ আপ করে এনে যেহেতু জনতা ছাত্র সবাই মিলেই আসলে অভ্যুত্থানটা হয়েছিল, তো সকলকে নিয়ে যদি আমরা মুভ করতে পারি সামনে, সেভাবে আগানোটা বেশি জরুরি। এবং আমি খুবই ওপেনলি কথাটা বলেছি, আমি কখনোই আমার মধ্যে কোনো লুকাছাপা এই ধরনের বিষয়গুলো ছিল না। এবং পরবর্তীকালে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা আহ্বায়ক কমিটি করা হবে এরকম একটা পরিস্থিতি, তখন আমাকে আসলে প্রপোজ করা হয় যে আমি কি মুখপত্র হতে চাই কিনা। তখন আমার ইয়েটা ছিল যে এখানে আহ, মানে আমার যে তখন চিন্তাটা ছিল যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে তো একদম রুট লেভেল পর্যন্ত ছাত্ররা আসলে মাঠে নেমেছে। সেই ছাত্ররা কিন্তু এখন যারা হচ্ছে এরকম ছাত্রলীগের এগেনস্টে বা আওয়ামী লীগের এগেনস্টে এরকম একটা রিস্ক নিয়ে মাঠে নেমেছিল, তারা কিন্তু নানান ধরনের একটা সমস্যার মধ্যে আছে। তাদের এলাকা পর্যায়ে অনেকে হুমকি ধামকির শিকার হতে হচ্ছে, বা কক্সবাজারে যেমন রিসেন্টলি হামলা হলো একজনের উপর, এরকম আরো অনেক জায়গায় কিন্তু ছাত্রদের উপর হামলা হয়েছে যারা আন্দোলনে খুবই ফোর ফ্রন্টে ছিল। তো এই ছাত্রদের মধ্য থেকে কিন্তু কিন্তু উমামা একটা কিন্তু উমামা জাতি দেওয়া আমরা যে বা শুনি, বলা যায় একটা কিন্তু প্রেশার উমামা যে আমরা যে শুনি, আপনারা আমরা যে আপনারা শুনি, কোনো একটার দিকে আগান। উ- আ- এখন উমামা সেই জায়গা উমামা থেকে আপনি কি আমাকে আহ্বায়ক শুনতে কমিটিটা পাচ্ছেন? আমরা তখন ফর্ম করি, যাতে হচ্ছে যে এই ছাত্রদের যে শক্তি, সেই শক্তিটাকে অন্তত সুসংহত করে আনা যায়, রাইট। যাতে আমাদের যে উমামা, একদম রুট লেভেল পর্যন্ত যে ছাত্ররা আছে, সেই যারা একদমই জেনারেল ছাত্র, যারা কোনো ধরনের পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড ছিল না, কিন্তু অভ্যুত্থানের যে স্পিরিটটা যারা হোল্ড করে, তাদেরকে অবশ্যই কিন্তু আমার সেফটি দেওয়াটাও গুরুত্বপূর্ণ। কারণ রাষ্ট্র তো ওই পরিস্থিতির মধ্যে নাই যে তার চেইন অফ কমান্ড একদম টপ টু বটম খুবই ইন্ট্যাক্ট। উমামা, এরকম একটা পরিস্থিতিতে উমামা, যখন একজন ছাত্র হচ্ছে উমামা, উমামা আপনি কি আমাকে শুনতে মুক্তিগণ্ডির মধ্যে পাচ্ছেন? থাকে, উমামা তো আপনি কি আমাকে শুনতে বৈষম্যবিরোধী ছাত্র উমামা আন্দোলনকে সুসংহত করে আনার উমামা আমার কথা গুরুত্বপূর্ণ, শুনতে হবে এবং আপনাকে। সেটার উপরে কিন্তু পরবর্তী আমরা ফোকাস করেছিলাম। উমামা আমার কথা শুনতে হবে আপনাকে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হুম। হ্যাঁ, একটু আপনার কথা না মানে আসছে না, পরিষ্কার ভাবে আসছে না। আচ্ছা ঠিক আছে, এখন কি শুনতে পাচ্ছেন? আমার একটা পরিষ্কার হ্যাঁ, প্রশ্ন এখন হচ্ছে, শুনতে পারছি। আমরা কিন্তু শুনতে পেয়েছি যে সাধারণ পর্যায়ে যেসব ছাত্রছাত্রীদেরকে আপনি একীভূত করার কথা বলছেন, সমন্বিত করা বলছেন, তারা বিভিন্ন জায়গায় তাদের নাম করে বিভিন্ন জায়গায়, আমি আপনাদের কথা বলছি না, আপনাদের নাম করে বিভিন্ন জায়গায় এই যে বিষয়গুলো আমি বললাম, চাঁদাবাজি, তদবির, হুমকি দেওয়া, জমি উদ্ধার করে দেওয়া, বিভিন্ন কিছু করা, সেগুলিকে মানে মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে চলছে। আপনারা সমন্বয়করা কি এগুলি করছেন? আপনারা কি বিভিন্ন জায়গায় লিখে দিচ্ছেন এটা করো, ওটা করো, তদবির করো, বদলি করো, বাণিজ্য করো? আর ইউ ডুইং দ্যাট? আচ্ছা, এখানে আম, আমি যতটুকু আমার জায়গা থেকে বলতে পারি যে এখানে একদম রুট লেভেল পর্যন্ত যদি কেউ সমন্বয়ক পরিচয়ে এমন একটা একটা ইলিগাল কাজ করতে চায়, একটা মামলা দিতে চায়, আমি যখন যতবারই টকশোতে কথা বলেছি বারবারই কিন্তু বলেছি যে এখানে কোনোভাবেই কেন দেশে তো ল অ্যান্ড অর্ডার রেস্টোর করাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা না করে সমন্বয়ক যখন মামলা দিতে যাবে, সাথে সাথে কেন পুলিশ গিয়ে মামলাটা একসেপ্ট করে নিবে? তার মানে তো ল অ্যান্ড অর্ডার আসলে রেস্টোর হয় না। এটাই তো আসলে মানে নির্দেশ করে। তো এসব এই পরিস্থিতির কারণে যেটা হয়েছে, সাধারণ জনগণের সাথেও কিন্তু সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হয়েছে। কারণ সাধারণ জনগণ তো আর এটা ইয়ে করতে যাচ্ছে না, ভেরিফাই করতে যাচ্ছে না সে সমন্বয়ক কি সমন্বয়ক না। তো সবকিছু মিলে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছিল যে রুট লেভেল পর্যন্ত আপনি যে ধরনের তদবির গুলো চলছে, রুট লেভেল পর্যন্ত যেভাবে করে আসলে দখলদারিত্ব চলছিল, আমি বলবো না দখলদারিত্ব, বিশেষ করে ডিসি অফিস, ইউএনও অফিস গুলোতে দেখা যাচ্ছে সমন্বয়ক পরিচয়ে অনেকেই দেখা যায় নিজের সুবিধাটা আদায় করে আনতে চান। সেটাকে অন্তত একটা মানে ইয়ে কাঠামোর মধ্যে আনা, যাতে যে মানুষগুলো এই কাজটা করছে তাদেরকে আমরা একটা জবাবদিহিতার মধ্যে আনতে পারি, একটা রুলস রেগুলেশন এখানে তৈরি করে দেয়া যায়। না হলে এটা তো এতটাই স্বতঃস্ফূর্ত একটা অভ্যুত্থান ছিল যে কে কোন দিক থেকে এই অভ্যুত্থানে কিন্তু যুক্ত হয়েছে কিন্তু সেটা সবকিছু তো আসলে আমরাও জানি না। কিন্তু উমামা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে
আপনারা যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন সেই সমন্বয়কদের নেতৃত্বে সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ কেউ প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঠেকাতে হাইকোর্টে কি হবে সেটা ঠেকাতে আপনারা কর্মসূচি দিচ্ছেন, রাষ্ট্রপতির অপসারণ চাইছেন, অপসারণ না করলে দুই কথা শোনাচ্ছেন, নতুন উপদেষ্টা কে নিয়োগ হবে সেটি নিয়ে আপনারা করছেন। আপনাদেরকে তো ভয় এখন লাগতেছেই আমাদের, আমরা যারা সাধারণ নাগরিক আছে। আপনাদের তো মনে হচ্ছে আপনারা যেহেতু অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এখন আপনাদের কথাই আমাদের শুনতে হবে, সেটা ন্যায় হোক অন্যায় হোক, এই মুহূর্তের বাস্তবতা হোক। আপনারা কি এইটাই চাইছেন যে আমি সমন্বয়ক উমামা বলছি এসপি সাহেব কেসটি ড্রপ করুন, ওরকম হইতে চাচ্ছেন আপনারা? না, ওরকম ইন্টেনশন থাকলে তো আসলে এখানে আরো অনেক কিছু হওয়া সম্ভব ছিল। আমরা আসলে চাই আসলে মানুষকে সার্ভ করতে। এখন আপনি যে রাষ্ট্রপতি চুপুর কথা বললেন, রাষ্ট্রপতি চুপু তো তাকে যে অপসারণ করতে হবে এটা তো 5 আগস্টের রায়। এটা তো এখন এসে নতুন সিদ্ধান্ত না, বরং তখন আমাদের ছাত্রদের মধ্যে থেকে কিন্তু একটা আমরা কনসিডারেশন দেখাই, যেহেতু দেশের কোনো ধরনের গভর্নমেন্ট নাই, গভর্নমেন্ট ফর্ম করাটা আমাদের একদম প্রাইমারি, আমাদের প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি। এবং গভর্নমেন্ট ফর্ম করার পরবর্তীতে যখন মানব জমিনে রাষ্ট্রপতি চুপ্পু উনি যখন এই তৎকালীন যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, তখন আমাদের মধ্যে এই একটা কনসেন্সাস দাঁড়ায় যে আমরা আসলে এই রাষ্ট্রপতিকে বর্তমানে আর চাই না এবং তাকে পদত্যাগ করানোটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে যখন আমরা বলছি যে এটা চাই না, আমরা কিন্তু ওই জায়গায় থেমে যাইনি বা আমরা রাস্তা দখল করে যা ইচ্ছা তা করে বেড়াইনি। আমরা কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন গুলোর সাথে বসেছি, সবার সাথে এখানে কথা বলে এখানে একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, যেটাকে আমরা যখন আহ্বায়ক কমিটি তৈরি করি তখন আমরা এই কথাটাই বলেছি যে জাতীয় ঐক্যমতটা গুরুত্বপূর্ণ। এই জায়গাটাই এখনো পর্যন্ত আমরা ফোকাস করছি যে এখানে রাষ্ট্র এখন যে পরিস্থিতির মধ্যে আছে সেটাকে টিকিয়ে রাখতে হলে তাকে যদি আমার মূলত সংস্কারমূলক জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু ন্যাশনাল একটা ইউনিটি, সকল পলিটিক্যাল পার্টি বলি, ছাত্র জনতা বলি, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সকলের মধ্যে কিন্তু একটা অন্তত ন্যাশনাল ইউনিটি তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটাই কিন্তু সকলেরই আসলে ফোকাল পয়েন্ট হওয়া উচিত, আর তার মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার মানে আপনি রাষ্ট্রপতি চুপ্পুর কথা বলছিলেন যে তো আপনারা যে অপসারণটা প্রয়োজনীয় বলে মনে করতেছেন সেইটা ডক্টর ইউনূসের সরকার সেটি মনে করতেছে না, এইটা কি আপনাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি করতেছে? এখন ডক্টর ইউনূসের সরকার তারা যেভাবে করে সিদ্ধান্ত নিচ্ছে, তারা বিভিন্ন ধরনের পার্টির সাথে বসছে, তাদের একটা নিজস্ব মেকানিজম আছে যে ফরম্যাটে তারা একটা সিদ্ধান্তে পৌঁছায়। এখন আমি নিজে যেহেতু গভর্নমেন্টের অতটা কি বলা যায়, গভর্নমেন্ট কিভাবে কি সিদ্ধান্ত নিচ্ছে সে ব্যাপারে আমার মানে আপনাদের তো খুব বেশি নাই, বরং গভর্নমেন্টের যে ছাত্ররা আছে তারা সব থেকে বেটার বলতে পারবে এই প্রসঙ্গে। বরং আপনাদের কি এখন এরকম মনে হচ্ছে না তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা? না, এই ফর্মে কেন হবে? মানে যেটা আপনি বলতে যাচ্ছেন যে এখানে আমরা এদের মধ্যে একটা অভিমানমূলক সম্পর্ক কাজ করছে, বিষয়টা এমন না। মানে আপনি যদি ওভারঅল হিসাবটা দেখেন, সাধারণ যখন একটা অভ্যুত্থান হয়, মানে অভ্যুত্থান জিনিসটা কি? আগের বিদ্যমান যত সিস্টেম, বিদ্যমান যত ধরনের বন্দোবস্ত, সেটা চেঞ্জ হয়ে একটা নতুন কিছুর থেকে একটা দেশ হাঁটে, ঠিক আছে, একটা নতুন ধরনের সেটেলমেন্ট আসে এবং আমরা আসলে সেই নতুন সেটেলমেন্টটাকে সার্ভ করতে চাই, এটা আমাদের পারপাস। এখন অনেক সময় অনেক ঘটনা হয়তো রাষ্ট্রের মধ্যে ঘটনা সম্ভব হয় না, কিন্তু কথাটা বলে যাওয়া গুরুত্বপূর্ণ। আমরা যে অভ্যুত্থানকে এখনো পর্যন্ত হোল্ড করি এবং জুলাই যে এখনো পর্যন্ত জীবিত আছে, মানুষের মধ্যে যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা এখনো আছে, আওয়ামী লীগ এসে হাইকোর্টে, আওয়ামী লীগের আইনজীবীরা এখানে শেখ হাসিনা সরকার বারবার দরকার এই ফর্মে স্লোগান দিয়ে যাবে, আর আমি তখন গণতন্ত্রের কথা বলে যাব। এইটা এভাবে করতে থাকলে তো আসলে বিষয়টা আমি হয়তো গণতান্ত্রিক ভাবেই ভাবছি, কিন্তু এটা তো একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, দেশ একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ উইদাউট এনি রিমোর্স, তাদের মধ্যে ন্যূনতম একটা বলা যায় যে একটা ক্ষমা, মানে কি বলা যায়, একটা রিমোর্স নেই একটা দলের মধ্যে, এই লেভেলের বেহায়া। তাদের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? তারাই তো উল্টা আমাদেরকে বারবার এক ধরনের অসহায়তার মধ্যে ফেলে দিচ্ছে, যে বারবার আমাকে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে হচ্ছে, এমন ধরনের ট্র্যাপ, এমন ধরনের আসলে বারবার বিরক্তি তৈরি করছে, মানুষের জন্য বিরক্তি তৈরি করছে আওয়ামী লীগ। হ্যাঁ, রাইট। তবে আওয়ামী লীগকে বেশি পাত্তা বা আওয়ামী লীগকে বেশি রেলেভেন্ট মনে আপনারাই রাখতেছেন উমামা, এটা হচ্ছে আমার, কারণ আওয়ামী লীগ এখন ইররিলেভেন্ট। আওয়ামী লীগের নেত্রী সকল কিছু থাকা সত্ত্বেও পালিয়ে গেছেন, খুবই বিচ্ছিরিভাবে পালিয়েছেন, নিজে পালিয়েছেন, নিজের পরিবারের লোকজনকে সহ পালিয়েছেন, দলীয় নেতৃত্বের কথা একবারও ভাবেন নাই, দলের লোকজনের কথা ভাবেন নাই। আপনারাই বোধহয় তাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে দেখাচ্ছেন, এটা অনেক সময় আমার মনে হয়। শি ইজ গন।
না, আমার কাছে এখানে মানে আমি 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 না আমি আবার আসবো আপনার কাছে, আপনার কাছে আপনার কাছে আসবো উমামা, আবার আপনার কাছে আসবো। আপনারা আওয়ামী লীগের মধ্যে আচ্ছা। দেখেছেন সেই ভূত, আমার কাছে সেই রকমই মনে হচ্ছে। যাই হোক, আমি একটু জনাব না, আমি একটু এখানে ইন্টারভিন করতে চাই ভাই, যে আমাকে যে এক 20 সেকেন্ড মিনিট 20 সময় সেকেন্ড দেন। বলেন, 20 সেকেন্ড সেখানে বলেন। হচ্ছে যে এলাকা পর্যায়ে হুম, যদি আপনি যান, আমি যদি ঢাকার পরিস্থিতি দেখি তাহলে জিনিসটা একরকম লাগে, হুম। কিন্তু এলাকা পর্যায়ে এখনো পর্যন্ত যে নেতাকর্মীরা ছিল তারা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে বা ঘরের মধ্যে বসে আছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, এবং স্থানীয় ভাবেও কিন্তু তো এলাকা পর্যায়ে মানুষজন বলছে তো যে আওয়ামী এখানে লীগ আসলে বাংলাদেশে মানে তারা খুবই ওপেনলি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে তো আমি তো দিন শেষে তো এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ একত্র হয়েছিল, এই বা- কথাটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশের এটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের 30% লোক আওয়ামী লীগ করতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে না একীভূত হয়েছিল 15 বছর শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে একীভূত হয়েছিল, এবং সেটাতে বিজয় লাভ হয়েছে, এবং সেই বিজয় আওয়ামী লীগের লোকজন ঘোরাফেরা করা, মানে আপনি কি সব আওয়ামী লীগের লোককে নিয়ে জেলে ভরে দিবেন? এটা তো বাস্তব না। এখানে সব আওয়ামী লীগের লোকের বিষয় আসছে না, এখানে আসছে যে আওয়ামী লীগ একটা দলকে সিস্টেমেটিক্যালি একটা গণহত্যা চালিয়েছে। সেই সিস্টেম, সেই যে একটা দল সেটা সে ওকে সিস্টেমেটিক্যালি ওকে একটা সন্ত্রাসী সংগঠনের মতো ফাংশন আমার করছে, সেটাকে সাধারণ মানুষ তারা আস্থা ঘুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটাই হচ্ছে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে মধ্যে আওয়ামী লীগের এই গণহত্যাকারী সংগঠনের কোন ধরনের সামাজিক উমামা মানে বলা যায় পুনর্বাসন আমরা হইতে দিব না। এটা উমামা অন্তত আমাদের সাধারণ জনগণের একটা উমামা কথা আছে। উমামা দলের সামাজিক পুনর্বাসন, ব্যক্তির সামাজিক আচার, দুইটার নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে আরো পরে আলাপ হবে। আমি একটু জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই। রাকিবের কাছে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন বর্তমান রাজনৈতিক কাঠামো রেখে জাতীয় নির্বাচন হলে এর কোনো গ্রহণযোগ্যতা থাকবেন না। এই মন্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 75% এই মন্তব্য সমর্থন করেছেন, শতকরা 25% এই মন্তব্য সমর্থন করেন নাই। 69,000 ভোট এর মধ্যে পড়েছে। আমি রাকিব আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগ পতনের পর ছাত্র লীগ বেশে থাকা বা ছাত্রলীগের মধ্যে থাকা ছাত্র শিবির নেতাদের আত্মপ্রকাশ ঘটেছে। এছাড়া কোনো কোনো ক্যাম্পাসে ছাত্রদলের চেয়েও সংহত অবস্থানে রয়েছে ছাত্র শিবিরের উত্থানকে আপনারা কি স্বাগত জানাচ্ছেন? অনেক জায়গায় শিবিরের হাতে মার খাচ্ছে ছাত্রদল, অথবা শিবিরের অধীনে থেকে ক্যাম্পাসে বিচরণ করছে ছাত্রদল। আমরা 1 মিনিট আপনার কাছে একটু শুনতে চাই রাকিবুল ইসলাম, যে আপনি তো নিশ্চয়ই ইয়াগুলি পড়েছেন, শিরোনামগুলি জেনেছেন, পড়েছেন, ঘটনাগুলি এসেছে আপনার কাছে। ধন্যবাদ। আমরা স্বাগত জানাই প্রকাশ্য রাজনীতি। বিগত 15.5 বছর একমাত্র বাংলাদেশের সংগঠন যে বৃহৎ পরিসরে অপর ছাত্র সংগঠনগুলো তারা প্রচেষ্টা চালিয়েছে, তাদের প্রচেষ্টা ছিল, কিন্তু ছাত্রদল একমাত্র সংগঠন যাদের তারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ সহ এবং জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়নে প্রকাশ্য ঘোষণা দিয়ে কমিটি করেছে, প্রকাশ্য ঘোষণা দিয়ে কর্মসূচি চালিয়েছে। অর্থাৎ আমাদের প্রকাশ্য রাজনীতি কোন ষড়যন্ত্রমূলক, নিষিদ্ধ কিংবা গোপন কোন সংগঠনের মতো নয়। তো এই প্রেক্ষাপটে যেহেতু জুলাই আগস্টে বাস্তবতার পরবর্তীতে যেহেতু হ্যাঁ আপনি যেটা বলেছেন সত্য, যে শিবিরের বেশ কিছু নেতা কর্মী ছাত্রলীগের আশ্রয় থেকে তারা পরবর্তীতে আত্মপ্রকাশ করেছে, আপনি আত্মপ্রকাশ শব্দটি ব্যবহার করেছেন, সেজন্য আমরা সাধুবাদ জানাই। প্রকাশ্য রাজনীতি তারা যেন, আমরা যেমন একটু আগে বললাম যে ছাত্রদলের প্রতিশ্রুতি রয়েছে, নিজস্ব আমাদের প্রতিশ্রুতি রয়েছে যে আমরা এই উদ্দেশ্যে আমরা ছাত্র রাজনীতি করছি, সাধারণ শিক্ষার্থীদের এই অধিকারগুলো বাস্তবায়নের জন্য। আপনি জানেন যে আমরা চাই রাকিব একটা কথা রাকিব একটা কথা, আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24-এ দেখানো হয়, কিন্তু চ্যানেল 24 এখন তার নিয়মিত খবর পরিবেশনের জন্য চলে যাবে। আমরা আরো কিছুক্ষণ থাকবো আপনাদের সঙ্গে, এবং দর্শকরাও আছেন অনেকে আমাদের সঙ্গে, সেজন্য এটা নিয়ে কথা চালিয়ে যাব। অর্থাৎ আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই, ছাত্র দল ছাত্র শিবিরকে মানে আধিপত্যের জায়গা থেকে শত্রু মনে করে কিনা যে ছাত্র শিবির? খালিদ ভাই, আমি আবারও বলছি, আপনি হয়তো বলতে পারেন যে পলিটিক্যাল কোনো বক্তব্য কিনা, পলিটিক্যাল বক্তব্য না। আমরা আধিপত্য শব্দটি বিলুপ্ত করেছি। আধিপত্য, দখল, এই ধরনের শব্দের সাথে আর পরিচিত নয়। আমরা তাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র শিবিরকে সরাসরি আহ্বান জানাচ্ছি, তারা যেন সকল ক্যাম্পাসে তাদের প্রকাশ্য কমিটি থাকবে, প্রকাশ্য কার্যক্রম থাকবে, কিন্তু হল পর্যায়ে গোপনে রাতের অন্ধকারে তারা জেনারেল স্টুডেন্টদের তাদের সাংগঠনিক কার্যক্রম দাওয়াত দিবে, কিংবা
তৎপরতা চালাবে, এটি কিন্তু সাধারণ শিক্ষার্থী ভালোভাবে নিবে না। হয়তো বা রাকিব একটি রাকিব 16 আগস্টে একাডেমিক ইন্টারেস্টে একটা প্রশ্ন জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের সমর্থক কত ভাগ রয়েছেন শতকরা, যদি যখন তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন সেই সময়টায় আর কি? ধন্যবাদ। আমরা হিস্টোরিক ভাবে আসলে জানি যে জি হ্যাঁ, আমি এটি আমার অ্যানালাইসিস বলি। আমি ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রায় 60টির মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই বিগত হুম, 2 মাসে আমি গিয়েছি। এছাড়া আমাদের সাধারণ সম্পাদক সহ আমাদের কেন্দ্রীয় সুপার সাহেব এরকম আমাদের ইতিমধ্যে আমরা হিসাব করেছি প্রায় 1000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ইতিমধ্যে পদচারণা করেছে, তাদের হুম, কার্যক্রম পরিচালনা করেছে। আমরা যে দৃষ্টিতে থেকে থাকে গোপন, তো হুম, তো গোপন সম্পর্কে মানুষের একটা আগ্রহ থাকে, কিংবা যেমন হুম। আপনিও একটা অ্যানালাইসিস বিশ্লেষণ করছেন, তো সেজন্য আমি ওপেন হওয়ার আহ্বান জানাচ্ছি। তো আমি বলতে চাই, তাদের হয়তো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কার্যক্রম আগে থেকেই ছাত্রলীগের প্রশ্রয় থেকে ওকে তারা সে কার্যক্রম, তাদের সাংগঠনিক কার্যক্রম তৎপরতা চালিয়েছে, তাদের নেতাকর্মী রয়েছে। কিন্তু আমরা আমাদের কনফিডেন্স নিয়ে রাজনীতি করি। ওকে অপর কোনো সংগঠন কি করলো, এসব আমরা হিসেব করে রাজনীতি করি। ছাত্র দলের ছাত্রদল বুঝতে বিগত পেরেছি। সময় সমন্বয় উদ্ভাসিত ছিল, আগামীতেও ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র হিসাবে ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে রাজনীতি করে যাবে ইনশাআল্লাহ। ওকে, এটি এই পর্যায়ের শেষ প্রশ্ন আপনার জন্য। ছাত্র দলের কমিটি করার জন্য কি আপনি টাকা নেন? জি, ধন্যবাদ। বিগত সময়ে আমাদের কমিটির জন্য টাকা দেবে এই অবস্থা আমাদের মাথায় কিন্তু ছিল না। হুম, কারণ আপনি দেখেছেন 3টি নির্বাচনের পর যখন এই 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি যে ধরনের একটি মেসাকারময় একটি নির্বাচন হলো, আমাদের অধিকাংশ নেতাকর্মীদের গ্রেপ্তার করলো, 40,000 নেতাকর্মী। হুম, আপনি সেই দিনগুলো ভুলে যাওয়া যাবে না। সেই দিনগুলো এই 7 জানুয়ারি আমরা শুধু আন্দোলনে ছিলাম। অতঃপর মার্চ মাসে আমার কমিটি দিল, এরপর তাকে কোনো কমিটি করতে পারিনি, জাস্ট কেন্দ্রীয় সংসদীয় কমিটি ছাড়া। আর তো কমিটি করতে পারেন, আন্দোলনের মধ্যেই তো ওকে, এই ফেসিলিটি আন্দোলনের জীবন কাটালাম। তো টাকা নেওয়ার কষ্টটা তো আসেই না, কারণ আমার কমিটি তো করিনি। আচ্ছা, আর কমিটি করলে টাকা নিবেন কিনা? নিশ্চিত নিশ্চিত করছি, শুধু আমি নয়, আমার হুম, কথা তো বাদে, আমি তো আবারও বলছি, আমার বিরুদ্ধে যদি গুরুতর কোনো অভিযোগ আসে, আমি আমার এই পদ থেকে নিজে থেকে করবো। জনাব আমার রাকিব সাথে ইসলাম, কথা আপনাকে বলবো। অনেক ধন্যবাদ। আপনাকে কিন্তু অনেক ধন্যবাদ। না 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 না, জি আমার সংগঠনের কথাটা বলি, জি আমার সংগঠনের কথাটা। জি যেহেতু আমি সংগঠনের সভাপতি হিসাবে আমি কনফিডেন্স সহকারে এভাবে বলতে জি পারছি, সেহেতু আমার সংগঠনের কোন নেতা কর্মী হুম। টাকার বিনিময়ে বাংলাদেশে একটি কমিটি হবে না ইনশাআল্লাহ। আপনি টাকার বিনিময়ে রাকিব হবে ইসলাম, না। আমার অভিজ্ঞতা আমি বলতে পারি, আপনি টাকা না নিলে, আপনার নেতা টাকা না নিলে, আপনার অভিভাবক টাকা না নিলে, সংগঠক টাকা না নিলে, কারোর সাহস নাই টাকা নিয়ে কোনো কিছু করবে। সেটি আপনি না নিলে এটা সম্ভব না। আমরা অতীতে দেখেছি ছাত্রলীগের সভাপতিরা টাকা নিয়েছেন বলেই, ছাত্রলীগের সভাপতিরা আবার সেই টাকা আওয়ামী লীগের নেতৃত্বকে পৌঁছে দিয়েছেন বলেই অন্যান্য জায়গায় টাকার বাণিজ্য করা সম্ভব হয়েছে। এটা আমাদের অভিজ্ঞতা সেটি বলে। আমি উমা ফাতেমার কাছে আসি। উমা ফাতেমা, আমাদের শেষ প্রশ্ন কিন্তু আমি 2-3টি জায়গা থেকে একসাথে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে এই জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রীদের অনেক ত্যাগ রয়েছে, অনেক ক্ষেত্রে ছাত্রীদের বিভিন্ন অবস্থানের কারণে সেটা অলমোস্ট একটা গেম চেঞ্জার ছিল। কিন্তু আমরা ছাত্রীদেরকে বা আমরা যে নারী ছাত্রী বলি, মেয়ে ছাত্র বলি, তাদের আসলে বড় কোনো উপস্থাপন দেখি নাই। ফেসবুকের সমালোচনার পরেই আপনাকে আসলে একটা মুখপাত্র বানানো হয়েছে, কিন্তু বিভিন্ন সভা সেমিনারেও আমরা তাদের অবস্থান কম দেখি। পাশাপাশি আমরা এই অন্তর্বর্তী সরকারের 100 দিনের মধ্যে আমরা দেখেছি যে পোশাকের জন্য নারীরা হেনস্থার শিকার হয়েছেন, অভিনেত্রীরা তাদের পেশার অংশ হিসাবে কোনো জায়গায় উদ্বোধন করতে গেলে সেটার মধ্যে বাধা দেওয়া হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের আবেদন করা হয়েছে। বেগম রোকেয়ার গ্রাফিতিতে শামসুন্নাহার হলের সামনে কালো রং দিয়ে চোখ মুখ ঢেকে দেওয়া হয়েছে। আপনার কাছে একটু শুনতে চাই পুরো ব্যাপারগুলি আপনি আসলে কিভাবে দেখছেন, উমা ফাতেমা? আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে নয়, সমগ্র পৃথিবীর ইতিহাসেই মেয়েরা আসে, একটা অভ্যুত্থান করে, তারা পুরো কাঁপিয়ে দিয়ে যায়, সরকার পরিবর্তন হয়, এরপর তারা আবার ঘরে ফিরে যায়। এই হিস্ট্রি আসলে বাংলাদেশে মানে খুব নতুন কোনো হিস্ট্রি না। হয়তো আমরা যেটা করতে পারি, সিচুয়েশনটাকে কিছুটা পরিবর্তন করতে পারি। এই জুলাই অভ্যুত্থানের সময় মেয়েরা যেভাবে তাদের একটা নিজস্ব পলিটিক্যাল এজেন্সি নিয়ে রাস্তায় নেমেছিল, যেভাবে তাদের ভয়েস নিয়ে রাস্তায় নেমেছিল, সেই ভয়েসটার প্রতি আমরা যথাযথ সম্মান আসলে দেখি নাই আহ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে। এই সম্মান মানে বিষয়টা শুধুমাত্র এরকম না যে আমি কোনো পদ পদবি দিয়ে উপকৃত করা। সম্মান মানে হচ্ছে আমি যখন মাঠে রাস্তায় নামি, আমি যখন মিছিল করি, আমি যখন গলা মিলাই, আমি যখন ফেসবুকে আসি, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষকে মানুষ হিসেবে সম্মান করার একটা জায়গা থাকা উচিত। আমাকে নারী হিসেবে সম্মান করার দরকার নাই, কিন্তু মানুষ হিসেবে তো আমাকে একটা কি বলবো, মর্যাদা সকলেরই থাকা উচিত।
যখন যে নারীরা এই জুলাই অভ্যুত্থানে এতটা ফোরফ্রন্টে ছিল, তারা তাদের ভাইদেরকে হচ্ছে প্রিজন ভ্যান থেকে বের করে এনেছে, তাদের ভাইদেরকে হচ্ছে আগলে রেখেছিল, সেই মেয়েরা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে নানান ভাবে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে নিজেদের ভিউ পয়েন্ট এক্সপ্রেস করার কারণে। বা দেখা যাচ্ছে কোনো মিছিলে যদি তাকে শুধুমাত্র হচ্ছে মিছিলে সামনে দাঁড় করিয়ে দেয়া, নারী কোটায় বক্তব্য দিতে দেয়া, এই ফর্মে শুধুমাত্র মেয়েদের রিপ্রেজেন্টেশনকে নামিয়ে আনা হয়েছে। এই যে মেয়েরা দিন শেষে আসলে একটা নারী আলাদা একটা বর্গ, এবং এই বর্গতায়িত করার যে একটা কালচার, এখান থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে পুরুষরা স্পেসিফিক্যালি বের হইতে পারে না। আচ্ছা, পরের প্রশ্নে এখন আসেনি, পরের প্রসঙ্গে আসি। এই যে নারীদের পোশাক, তারপরে হচ্ছে বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো এইটা কালিদাস। এটাকে আমি স্পেসিফিক্যালি একটা জায়গায় বলবো যে বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখনও কিন্তু নারী মানে নারী নির্যাতন বলি, আমাদের ধর্ষণের কেসগুলো বলি, সেগুলাকে খুবই মানে অপ্রয়োজনীয় কেস হিসেবে দেখা হইতো আর কি সরকারের পক্ষ থেকে। একজন প্রধানমন্ত্রী নারী হওয়া সত্ত্বেও কিন্তু এখানে নারীদের ওই ধরনের কোনো সেফটি ছিল না, কারণ রাষ্ট্রের তো সার্বিক নিরাপত্তাই ভেঙে পড়েছিল। যেটা কন্টিনিউড হয়েছে যখন 5 আগস্ট পরবর্তী সময়ে আপনার সরকারের যে নিরাপত্তা, এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা যখন স্বাভাবিক এখনো পর্যন্ত হয়নি, এটার একটা কিন্তু শিকার হয়েছে আসলে নারীরা। যে সোসাইটির বিভিন্ন গ্রুপ আছে যারা আসলে চায় যে মেয়েরা খুব বেশি সামনে না আসুক, মেয়েদের আলাদা পলিটিক্যাল এজেন্সি বা তাদের যাতে আলাদা ভয়েস সোসাইটির মধ্যে আসতে না পারে, নানান ভাবে আসলে মেয়েদেরকে চেষ্টা করা হয়েছে এখানে একটা হেনস্থার মধ্যে ফেলতে। যেটা আমি ফেসবুকের ক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি বলতে পারি, ফেসবুকে মেয়েদেরকে একদম ধরে ধরে হেনস্থা করা, একদম টার্গেট করে হেনস্থা করার একটা কালচার গড়ে উঠেছে। একই সাথে রাস্তা ঘাটে হাঁটাহাঁটি করলে দেখা যাচ্ছে যে ক্যাট কলিং প্রচুর বেড়ে গেছে। এখন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে একটা স্বাভাবিক থাকতো, পুলিশের কাছে গিয়ে একটা কেস ফাইল করতে গেলে পুলিশ তো ঠিকঠাক মতো এখনো পর্যন্ত এখন রেসপন্স করে না, তাহলে কোন জায়গা থেকে আমি নিরাপত্তাটা এখানে ইনশিওর করব? এটা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে যে কোনো সোসাইটিতে যখন আসলে নিরাপত্তা বলয়টা নষ্ট হয়ে যায়, সেটার কিন্তু একটা বড় ধরনের শিকার বলা যায়, প্রথম শিকার হয় নারীরা। বিভিন্ন এটা শুধু পুরুষদের সমস্যা বলবো না, এটা আসলে রাষ্ট্র এই ফর্মে আসলে নারীদেরকে ট্রিট করে। এবং যখনই আচ্ছা যাই হোক, আমি অনেক থিওরিটিক্যাল আলাপে চলে যাচ্ছি, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন সে সবকিছুই কিন্তু আসলে এই সোসাইটির একদমই ডিপ রুটেড একটা সমস্যা। এটা শুধুমাত্র 5 আগস্ট পরবর্তী সময় উৎপত্তি হয়েছে বিষয়টা এরকম না, বরং 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের একটা সুযোগ এসেছে এটাকে সমাধান করার। এবং সমাধান করা সম্ভব নারীদেরকে সামনে নিয়ে এসে তাদের পলিটিক্যাল এজেন্সিটাকে, তাদের যে একটা পার্টিসিপেশন আছে পলিটিক্স এর মধ্যে, সেটাকে আরো বেশি আমাদের হাইলাইট করে, এবং রাজনীতির মধ্যে যে ব্যাটাগিরি, রাজনীতির মধ্যে যে ধাক্কাধাক্কি করতে হয় ব্যাটাদের মতো, এই জায়গাটা থেকে বের করে আনতে হবে রাজনীতিকে। এই টোটাল ব্যাটাগিরি থেকে বের করে আনাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি যখন আমাকে নারী হিসেবে মুখপাত্র করা হয়েছে, এটা আপনি বলছেন যে আমাকে একটা কোটার মধ্যে মুখপাত্র করা হয়েছে, আমাকে যখন এসে তারা অফার করেছে যে আপনি মুখপাত্র হবেন কিনা, আমি সরাসরি বলেছি যে আচ্ছা যদি আমাকে সুইটেবল মনে হয় তাহলে তো রাখতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার মাথায় যেটা স্পেসিফিক্যালি ছিল যে এই যে মেয়েরা এভাবে এই অভ্যুত্থানের মধ্যে সামনে এসেছে, তারা তো এখন অভ্যুত্থানের কোথাও নেই। এখন আমিও যদি এখানে হারিয়ে যাই তাহলে তো ঘটনাটা আসলে কিছুই ঘটবে না, বরং আমি এখানে সামনে এসেছি যে মেয়েদের যে একটা পলিটিক্যাল ভয়েস আছে, নট অনলি ভয়েস, ইটস এ পলিটিক্যাল ভয়েস আছে, এইটা সমাজের সামনে উপস্থাপন করাটা খুব জরুরি। এটাকে আমাকে দূরে ঠেলে দিচ্ছে এটা বলে যে আমি দূরে সরে যাব, এইটাকে আমি প্রমোট করতে চাই না। এবং মানে কোথাও থেকে মানুষকে শুরু করতে হয়। উমামা ফাতেমা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে উমামা যে কথাগুলি বলেছেন শেষ দিকে এসে, তা আসলে সবার শোনা উচিত। নারীদের পলিটিক্যাল এজেন্সির ব্যাপারটা তিনি যদিও বলেছেন থিওরিটিক্যাল, কিন্তু অনেকটাই স্পষ্ট করেছেন, অনেকটা সামনে এনেছেন। আমার ধারণা যে বাংলাদেশে পরবর্তীতে যারা রাজনীতি করবেন, ছাত্র রাজনীতি হোক আর কেন্দ্রীয় রাজনীতি হোক, তারা এই বিষয়গুলি মাথায় রাখবেন। জনাব রাকিবুল ইসলামকে আমি আলাদা করে ধন্যবাদ দিতে চাই যে তিনি আসলে অনেকগুলি বিষয় পরিষ্কার করেছেন, যেটি আমি আর উমামা একসাথে আপনার সঙ্গে বসেছিলাম, আমরা দুজনেই উপভোগ করেছি। আপনি যা বলেছেন তা আমরা শুনেছি, যদি সত্যি তা হয় তাহলে আমরা একটা নতুন দিনের একটা রাজনীতি, অন্তত ছাত্র রাজনীতির একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। জনাব রাকিবুল ইসলাম, আপনাকে অভিনন্দন। রাকিবুল ভাই আজকে এত কমিটমেন্ট করছে, আপনি যদি না রাখেন এই কমিটমেন্ট করার পরে, এই কমিটমেন্ট রাখতে হলে পরে কেউ ছাত্রদল করতে রাজি হবে কিনা আমার সন্দেহ আছে, তাহলে আমার লাভটা কি?
তবে আমরা এটা অপেক্ষা করব। রাকিব, আমার জন্য এটি একটি অনন্য সাধারণ অভিজ্ঞতা ছিল। আপনি ছাত্রদলের সভাপতি হয়ে আপনি যে কথাগুলি বলেছেন, জোর দিয়ে বলেছেন, মন থেকে বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও আসলে আমি অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাতে চাই। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, প্রশ্ন করেছেন। উমামা এবং রাকিব, আমার মন থেকে আপনি আমার ধন্যবাদ জানবেন এবং অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই পরের অনুষ্ঠানে আপনাদের ধন্যবাদ। সবার সঙ্গে দেখা হবে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। সালাম আলাইকুম।